প্রিয় শিক্ষার্থীরা, আমি ডাক্তার ওয়াহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস ফিজিওলজির গল্পকথায়। আজকে আমরা এন্ডোক্রাইনোলজির সেকেন্ড লেকচার, আমরা হাইপোথ্যালামিক পিটুইটারি হরমোন এই নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড বলেছিলাম যে আমাদের বডিতে যেটা আছে সেটা শুরু হয়েছিল হাইপোথ্যালামাস থেকে। যেহেতু হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি যে হরমোন তার একটা নিবিড় সম্পর্ক রয়েছে, সেজন্য আমাদেরকে দুটো এক করে তারপরে কিন্তু পড়তে হচ্ছে। সো আমরা বলেছিলাম যে হাইপোথ্যালামাস হচ্ছে, আমরা জানি যে আমাদের ডায়ানসেফালানে হচ্ছে অংশ হচ্ছে একটা হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস এবং পিটুইটারি দুইটার যদি অ্যানাটমি আমাদের মনে থাকে একেবারেই হচ্ছে কাছাকাছি জায়গা। এই যদি আমার হাইপোথ্যালামাস হয়, ঠিক আছে, হাইপোথ্যালামাস হলে এখান থেকে হচ্ছে আমার হচ্ছে পিটুইটারি যে গ্ল্যান্ড, সেই পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে অবস্থিত। সো হাইপোথ্যালামাস আর এই হচ্ছে পিটুইটারি। হাইপোথ্যালামাস এবং পিটুইটারি মেইনলি হচ্ছে পিটুইটারি যে গ্ল্যান্ড সেটা হচ্ছে আমাদের হচ্ছে মাস্টার গ্ল্যান্ড কেন? কারণ এই পিটুইটারি থেকে হরমোন রিলিজ হবে এবং এই হরমোন রিলিজের মাধ্যমে পিটুইটারি আমাদের বাকি বডির যে বাকি এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো আছে তাদের সিক্রেশন নিয়ন্ত্রণ করতেছে। সেই জন্য পিটুইটারি গ্ল্যান্ডকে কিন্তু আমরা বলি মাস্টার গ্ল্যান্ড। আর এই পিটুইটারি যে আছে সে কিন্তু আবার আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ হাইপোথ্যালামাস, কারণ হাইপোথ্যালামাসের ইনফ্লুয়েন্স ছাড়া, হাইপোথ্যালামের সাহায্য ছাড়া পিটুইটারি হরমোন সিক্রেশন করার ক্ষমতা নেই। সো হাইপোথ্যালামাসে কি আছে? হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন ধরনের রিলিজিং এবং ইনহিবিটরি হরমোন বের হয়। এখন সেইটা জানার আগে, হাইপোথ্যালামাস হরমোন জানার আগে আমাদের একটু পিটুইটারি গ্ল্যান্ডটা সম্বন্ধে জানতে হবে। আমরা সবাই জানি যে আমাদের যে স্ফেনয়েড বোনস আছে এটার ভিতর যে সিলা টার্সিকা নামক একটা ছোট্ট হচ্ছে যে ঘোড়ায় বসে যে স্যাডেল, সেই স্যাডেলের মতো একটা ডিপ্রেশন আছে। সেই ডিপ্রেশন ছোট্ট একটা ডিপ্রেশন যেটাকে আমরা বলতেছি সিলা টার্সিকা। এই সিলা টার্সিকাতে মটরদানার মতো ছোট্ট একটা গ্ল্যান্ড আছে, মটরদানার মতো, যেটা মাত্র হচ্ছে 0.5 থেকে 1 গ্রাম, যার ওজন মাত্র 0.5 থেকে 1 গ্রাম। তাহলে চিন্তা করো, আমরা ছোটবেলায় গল্পে পড়েছিলাম যে সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড। তুমি কি কাজ করবা সেই কাজের জন্য আসলে সাইজ কোনো ম্যাটার না। একটা ছোট্ট পিটুইটারি গ্ল্যান্ড যেটা মাত্র 1 গ্রামের মতো ওজন, সেই 1 গ্রামের পিটুইটারি গ্ল্যান্ড পুরো শরীরের সব কিছুকে নিয়ন্ত্রণ করছে। সো আকার কোনো বিষয় না, সো কাজটাই হচ্ছে আসল। সো তাহলে এই যে সিলা টার্সিকা আছে, সেই সিলা টার্সিকার মধ্যে আছে ছোট্ট একটা মটর দানার মতো ছোট্ট একটা গ্ল্যান্ড, যেটার ওজন মাত্র হচ্ছে 0.5 থেকে 1 গ্রাম এবং যার ডায়ামিটারও হচ্ছে মাত্র 1 সেন্টিমিটার, এবং এটাকেই আমরা বলতেছি পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ডের হচ্ছে মেনলি দুটো পার্ট, ঠিক আছে। পিটুইটারি গ্ল্যান্ডটা যদি আমরা একটু ছবিটা একটু করে আসি, এর একটা একটু বড় অংশ আছে যেটাকে আমরা বলতেছি পিটুইটারি, কিন্তু আরেকটার নাম হচ্ছে হাইপোফাইসিস। সো এই একটা বড় পার্ট আছে যেটাকে আমরা বলছি হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি অর অ্যাডিনোহাইপোফাইসিস এবং আরেকটা অংশ আছে হচ্ছে এই অ্যান্টেরিয়র চেয়ে রিলেটিভলি ছোট, সেটাকে আমরা বলছি পোস্টেরিয়র পিটুইটারি অর নিউরোহাইপোফাইসিস। তাহলে যেটা আমরা বলছিলাম যে আমাদের যে ছোট্ট একটা গ্ল্যান্ড মটরদানার মতো, যেটা মাত্র 0.5 থেকে 1 গ্রাম ওজনের এবং 1 সেন্টিমিটার ডায়ামিটারের, যেটা সিলা টার্সিকা নামক আমাদের যে স্ফেনয়েড বোনের যে ডিপ্রেশন, সেইখানে জমা থাকে, যার উপরেই জাস্ট উপরেই, যেটাতে উপরেই হচ্ছে অপটিক কায়াজমা আছে, সেই জায়গাটাতে যেটার উপরেই জাস্ট হচ্ছে অপটিক কায়াজমা হচ্ছে হয়, অর্থাৎ অপটিক নার্ভ যে ক্রসিং হচ্ছে সেই ক্রসিংটা কিন্তু জাস্ট পিটুইটারি গ্ল্যান্ডের উপরেই হয়। সেই অংশ যে পিটুইটারি গ্ল্যান্ড, সে ছোট্ট
ছোট্ট গ্ল্যান্ড যেটা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, আমাদের টোটাল বডির বাকি সব যে হরমোন যে সিক্রেশন হচ্ছে তা সবই এর আন্ডারে। কারণ আমরা ট্রপিক হরমোন বলেছিলাম যে ট্রপিক হরমোন যে হচ্ছে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়ে আরও এক এন্ডোক্রাইন গ্ল্যান্ডে সিক্রেশন করায়। পিটুইটারি সব হরমোন কিন্তু ট্রপিক হরমোন, কারণ পিটুইটারি হরমোন থেকে হরমোন সিক্রেশন হবে, তারা গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে, গোনার্সের ওপর কাজ করবে, সেখান থেকে হরমোন হচ্ছে সিক্রেশন করবে। সো ট্রপিক হরমোন এবং ট্রপিন যখনই হচ্ছে পিটুইটারি হরমোনগুলো আসবে, শব্দটা কিন্তু ট্রপিন আসে, এই ট্রপিন শব্দটা শেষে থাকে যেহেতু এটা একটা ট্রপিক হরমোন সেজন্য। সো তো তাহলে যেটা বলছিলাম আমরা যে পিটুইটারি দুইটা পার্ট মানুষের ক্ষেত্রে, পিটুইটারি হরমোন গ্ল্যান্ড যে তার দুটো পার্ট, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ইন হিউম্যান, এনিমেলদের ক্ষেত্রে। এবং এই যে অ্যান্টেরিয়র এবং পিটুইটারির মাঝখানে ছোট্ট একটা অংশ, এটা হচ্ছে একটা রুডিমেন্টারি পার্ট মানুষের জন্য, মানুষের ক্ষেত্রে, যেটা সে বলা হয় পার্স ইন্টারমিডিয়া, অর্থাৎ ইন্টারমিডিয়েট লোব। পার্স ইন্টারমিডিয়াটা হচ্ছে এই মাঝখানে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র পিটুইটারির মাঝখানে। তোমরা যদি গাইটনের ছবিটা একটু দেখো খেয়াল করে তাহলে ওখানে দেখতে পাবা এই যে মাঝখানে যে অংশটা আছে সেই অংশটাকে আমরা বলতেছি পার্স ইন্টারমিডিয়া। এবং এই যে পার্স ইন্টারমিডিয়া যেটা আছে সেটা মেইনলি এনিমেলের ক্ষেত্রে, এনিমেলের জন্য খুব জরুরি, কারণ এখানে আছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এখান থেকে সিক্রেট হয় যেটা মেলানোসাইটকে স্টিমুলেট করে মেলানিন অর্থাৎ পিগমেন্টেশন অফ দ্য স্কিনের। তাহলে এনিমেলের ক্ষেত্রে যেহেতু স্কিনের কালার ডার্কেনিংয়ের ব্যাপার আছে, সেই কারণে হচ্ছে এনিমেলের ক্ষেত্রে এই হচ্ছে লোবটা, ইন্টারমিডিয়েট লোবটা ডেভেলপ থাকে। বাট হিউম্যানের ক্ষেত্রে যেহেতু হচ্ছে এই অংশের আমাদের যে কাজটা সেটা অনেক বেশি কাজ না, সেই জন্য এটার ফাংশন হচ্ছে ডিক্রিজ হয়ে যায় হচ্ছে, এবং রুডিমেন্টারি পার্ট হিসেবে ইন্টারমিডিয়েট লোবটা মেইনলি হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারির সাথেই মার্জ করে যায়। তাই ইন্টারমিডিয়েট পার্ট বা পার্স ইন্টারমিডিয়েটটাকে আলাদা করে আমরা দেখি না। আমরা যখন হিউম্যানের ক্ষেত্রে পিটুইটারি গ্ল্যান্ড বলি তখন পিটুইটারি গ্ল্যান্ডের আমরা বলি দুইটা লোব, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি যেটার নাম হচ্ছে অ্যাডিনোহাইপোফিসিস, এবং পোস্টেরিয়র পিটুইটারি। এবং অ্যান্টেরিয়র পিটুইটারি যে ডরসাল পার্ট আছে, একটু ডিস্ট্যান্ট পার্ট হচ্ছে পার্স ডরসালিস বলি, সেই ডরসালিসের সাথেই কিন্তু পার্স ইন্টারমিডিয়েটটা মার্জ করে যায়। তাই আলাদা করে ইন্টারমিডিয়েট লোব আমরা হিউম্যানের ক্ষেত্রে বলি না। ঠিক আছে, তাহলে যেটা আমরা বললাম যে পিটুইটারি গ্ল্যান্ডে আমরা দেখলাম যে মেইনলি দুটো পার্ট আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট যেটার নাম আমরা বলতেছি, আমরা পিটুইটারিকে বলছি হাইপোফাইসিস। সো অ্যান্টেরিয়র পিটুইটারি যেটা আছে সেই অ্যান্টেরিয়র পিটুইটারির হচ্ছে কি বলা হয় অ্যাডিনোহাইপোফাইসিস, আর পোস্টেরিয়র যে পার্ট আছে সেই পোস্টেরিয়র পার্টটাকে বলি আমরা নিউরোহাইপোফাইসিস। তাহলে হাইপোথ্যালামাস থেকে কি কি সিক্রেশন হয় এবং হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারির আসলে সম্পর্কটা কি সেটা আমরা এখন একটু জানবো। তাহলে এই যদি আমার হাইপোথ্যালামাস হয়, এটার একটা প্রমিনেন্ট পার্ট, এটাকে আমরা বলে হয় মেডিয়ান এমিনেন্স। এখান থেকে হচ্ছে আমার পিটুইটারির পার্ট, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি, মাঝখানে অল্প একটু পার্স ইন্টারমিডিয়েটটা দেখা করা যায়, এই জায়গাটা অনেকটা রুডিমেন্টারি, একটু ফাইব্রোটিক হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে আমার হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের একটা পার্ট সেটা হচ্ছে মেডিয়ান এমিনেন্স। anterior pituitary, posterior pituitary। তাহলে হাইপোথ্যালামাস থেকে পিটুইটারির কানেকশনটা আসলে কি? হাইপোথ্যালামাসটা আর কিছুই না, এগুলো হচ্ছে অনেকগুলো নিউক্লিয়াসের সমন্বয়, যে নিউক্লিয়াসগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের হরমোন পেয়ে থাকি বা সিনথেসাইজ হয়ে থাকে। তো হাইপোথ্যালামাস এবং পিটুইটারির সাথে যে কানেকশন, যে অ্যান্টেরিয়র পিটুইটারির যেহেতু দুইটা পার্ট, অ্যান্টেরিয়র পিটুইটারি এবং পোস্টেরিয়র পিটুইটারি, হাইপোথ্যালামাসের সাথে অ্যান্টেরিয়র পিটুইটারির যে কানেকশন, এই কানেকশনটা তারা হচ্ছে পোর্টাল ভেসেলসের মাধ্যমে, অর্থাৎ ভেসেলের মাধ্যমে হচ্ছে হাইপোথ্যালামাস এবং পিটুইটারির মধ্যে কানেকশন হয়। আমরা জানি পোর্টাল সিস্টেমে হচ্ছে কি, যেখানে ক্যাপিলারিজের শেষ, ক্যাপিলারি থেকে শুরু হয়ে ক্যাপিলারিতেই শেষ হবে, সেটাকে আমরা বলি যে হচ্ছে পোর্টাল সিস্টেম। আমাদের বডিতে বিভিন্ন জায়গায় কিন্তু পোর্টাল সিস্টেম আছে, আমরা জানি সবাই যে হেপাটিক পোর্টাল সিস্টেম আছে, ঠিক তেমনি আরেকটা পোর্টাল সিস্টেম কিন্তু হচ্ছে আমাদের এই হচ্ছে
হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি। হাইপোথ্যালামাস থেকে অ্যান্টেরিয়র পিটুইটারির সাথে হচ্ছে ভাস্কুলার কানেকশন। তাহলে কানেকশন বিটুইন হাইপোথ্যালামাস অ্যান্ড অ্যান্টেরিয়র পিটুইটারি ইজ ভাস্কুলার। এটার সাথে ভাস্কুলার কানেকশন, যেটার নাম হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেলস। হাইপোথ্যালামো যেহেতু হাইপোথ্যালামাস থেকে আসতেছে, যেহেতু হাইপোফাইসিস মানে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, সো হাইপোফাইসিয়াল পোর্টাল vessels. So connection between the hypothalamus and anterior pituitary is vascular. হাইপোথ্যালামাস থেকে অ্যান্টেরিয়র পিটুইটারির যে কানেকশন সেটা হচ্ছে ভাস্কুলার, এবং এটাকে বলা হয় হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেলস। পোর্টাল ভেসেলস অর্থাৎ পোর্টাল সিস্টেম, যেটা হচ্ছে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস থেকে শুরু হয়ে ক্যাপিলারির মাধ্যমে, হাইপোথ্যালামাস থেকে যে ক্যাপিলারিগুলো শুরু হয়েছে সেই ক্যাপিলারি তারপরে হচ্ছে ভ্যাসকুলার হয়ে এইখানেও ক্যাপিলারি এন্ডিং হিসেবে রয়ে যাচ্ছে। এইটাকে আমরা বলতেছি হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেলস, পোর্টাল কানেকশন। এইখানে কি হয়, হাইপোথ্যালামাসের বিভিন্ন ধরনের নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসগুলো বিভিন্ন ধরনের রিলিজিং এবং ইনহিবিটরি হরমোন তৈরি করে। কি কি হরমোন তৈরি করে এবং কি কি সেল আছে? মোটের উপর হাইপোথ্যালামাসে যে সেলগুলো আমরা অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোনের সিক্রেশনের জন্য দায়ী, তার মধ্যে একটা হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস, প্রিঅপটিক নিউক্লিয়াস, সুপ্রাঅপটিক নিউক্লিয়াস, প্রিঅপটিক নিউক্লিয়াস এবং সবচেয়ে জরুরি আর্কুয়েট নিউক্লিয়াস। এই তিন ধরনের নিউক্লিয়াস থেকে আমরা হরমোন পাই, যেগুলো হচ্ছে এই পোর্টাল ভেসেলসের মাধ্যমে হাইপোথ্যালামাস থেকে চলে আসে অ্যান্টেরিয়র পিটুইটারিতে। তাহলে কি কি হরমোন আমরা পাচ্ছি? হাইপোথ্যালামাস থেকে যে রিলিজিং এবং ইনহিবিটরি হরমোনগুলো বের হয় তারা হচ্ছে, একটা হচ্ছে কর্টিকোট্রপিন, ওই যে বলেছি কর্টিকোট্রপিন, খেয়াল করো যে ট্রপিক হরমোনগুলো শেষে এরকম ট্রপিন থাকে। সো কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন CRH, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। ঠিক আছে, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, যেটা হচ্ছে নাম TSH। তাহলে কর্টিকোট্রপিন হরমোন, হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোন বেরোচ্ছে, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, এবং দুই হরমোনই আসে হচ্ছে এই সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে। সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে আমরা এই CRH অর্থাৎ কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন এবং থাইরোট্রপিন রিলিজিং হরমোন পাই এই সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে। এরপরে আমরা দেখছি হচ্ছে তারপরে কি কি হরমোন বের হয়। তারপরে হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যেটাকে নাম GnRH, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা আসে প্রিঅপটিক নিউক্লিয়াস থেকে। প্রিঅপটিক নিউক্লিয়াস থেকে আসে হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এবং সবশেষে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর্কুয়েট নিউক্লিয়াস। আর্কুয়েট নিউক্লিয়াস থেকে আমরা পাই সোমাটোট্রপিন অথবা গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, যেটার নাম হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন GRH। আরেকটা হচ্ছে প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন, একটা ইনহিবিটরি হরমোন প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন, প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন। প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোনকে আরেকটা বলা হয় নাম, সেটা হচ্ছে ডোপামিন।
সো প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন, এই গ্রোথ হরমোন ইনহিবিটর, গ্রোথ হরমোন হচ্ছে রিলিজিং হরমোন, প্রোল্যাকটিন ইনহিবিটর হরমোন সবই আসে এই আর্কুয়েট নিউক্লিয়াস থেকে। ঠিক আছে, তাহলে যে সকল হরমোন সিক্রেশন হয় হাইপোথ্যালামাস থেকে তা হচ্ছে যেসব রিলিজিং এবং ইনহিবিটরি হরমোন সিক্রেশন হয় তা হচ্ছে রিলিজিং হরমোন হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, থাইরোট্রপিক রিলিজিং হরমোন, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। ইনহিবিটরি হরমোন হচ্ছে প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন এবং গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন। একমাত্র গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোনই সরাসরি পাওয়া যায়। বলা হয়ে থাকে যে অন্যান্য যে ট্রপিক্যাল রিলিজিং হরমোন আছে তারও এগেনস্টে ইনহিবিটরি হরমোন আছে, কিন্তু সেটা নিয়ে বইগুলোতে তেমন আলোচনা দেখা যায় না। এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে 4টা রিলিজিং হরমোন পাই, যেটা 4টা জায়গায় বিভিন্ন হচ্ছে হরমোন সিক্রেশন করাবে। যেটা হচ্ছে কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন মেইনলি আমরা দেখব পিটুইটারির উপর কাজ করে, পিটুইটারি থেকে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন সিক্রেট করিয়ে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে হরমোন সিক্রেশন করাবে। থাইরোট্রপিক রিলিজিং হরমোন পিটুইটারির উপর কাজ করে, পিটুইটারি হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বের করবে যেটা গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করবে। গোনাডোট্রপিক রিলিজিং হরমোন পিটুইটারির উপর কাজ করে 2 ধরনের হরমোন সিক্রেশন করাবে, একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, একটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন, যেগুলো গোনাডের উপর কাজ করে ইস্ট্রোজেন হচ্ছে এলএস এবং যে আমার যে প্রোডাক্টিভ যে ফাংশন সে কাজগুলো করাবে। টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন বিভিন্ন স্কেপে কাজ করার জন্য করবে। সো গোনাডোট্রপিক রিলিজিং হরমোন করবে হচ্ছে সিক্রেশন করাবে এফএসএইচ এবং এলএস অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। আর গ্রোথ হরমোন রিলিজিং হরমোন করবে হচ্ছে গ্রোথ হরমোন পিটুইটারির উপর কাজ করে গ্রোথ হরমোন করাবে। গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন গ্রোথ হরমোন সিক্রেশনটা ইনহিবিট করাবে। প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন একটা হরমোন যেটার কোনো রিলিজিং হরমোন নাই, সেটা হচ্ছে প্রোল্যাকটিন, এবং নর্মাল কন্ডিশনে প্রোল্যাকটিন যে হরমোন আছে সেটা সবসময় ইনহিবিট হয়ে যাবে হয় যতক্ষণ পর্যন্ত না বডির নিড আসে। সেজন্য প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন হচ্ছে ইনহিবিটেড করে রাখে প্রোল্যাকটিন সিক্রেশনটাকে আনটিল ইট ইজ নিডেড, নিড না হওয়া পর্যন্ত। সো হাইপোথ্যালামাস থেকে এই যে হরমোনগুলো আমরা বলেছিলাম যে নিউক্লিয়াসগুলো আছে, পোস্টেরিয়র পার্টের জন্য আমরা আরও নিউক্লিয়াস দেখবো যেটা পোস্টেরিয়র পার্টের সাথে। সেখানে আমরা মূলত 3টা নিউক্লিয়াসের কথা বললাম, যেটা সুপ্রা অপটিক, প্রি অপটিক এবং হচ্ছে আর্কুয়েট নিউক্লিয়াস, যারা এই রিলিজিং এবং ইনহিবিটরি হরমোনগুলো সিক্রেশন করাবে। যখনই এই রিলিজিং এবং ইনহিবিটরি হরমোনগুলো সিক্রেশন হয় তখন হচ্ছে এরা হচ্ছে এই ব্লাড ভেসেলসের মাধ্যমে, অর্থাৎ এই আমার যে হচ্ছে পোর্টাল ভেসেলস আছে সেই পোর্টাল ভেসেলসের মাধ্যমে একেবারে অ্যান্টেরিয়র পিটুইটারির বটমে এসে হচ্ছে সিক্রেশন হয়, এবং এসে এখানে অ্যান্টেরিয়র পিটুইটারি আমরা দেখব হিস্টোলজিক্যালি যে সেলগুলো আছে বিভিন্ন হরমোন সিক্রেট করায় তাদেরকে স্পেসিফিক সেলের উপর কাজ করে হচ্ছে তার সিক্রেশন করাবে। তাহলে হাইপোথ্যালামাস থেকে পিটুইটারিতে হচ্ছে যে কানেকশন সেটাকে আমরা বলতেছি হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল, এবং এই পোর্টাল ভেসেল দিয়ে মোটামুটি 6 রকমের রিলিজিং এবং ইনহিবিটরি হরমোন আসে, যেগুলো হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, থাইরোট্রপিক রিলিজিং হরমোন এবং গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। ইনহিবিটরি হরমোনের মধ্যে প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন এবং গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন। এই হরমোনগুলো এসে এই একেবারে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি বটম পর্যন্ত আসবে ক্যাপিলারি এন্ড দিয়ে, তখন ওরা রিলিজ হবে এবং স্পেসিফিক যে সেল আমরা দেখব অ্যান্টেরিয়র পিটুইটারির যে সেলগুলো যেটা থেকে বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশন তাদেরকে স্টিমুলেশন করে সেই হরমোন সিক্রেশনে হেল্প করবে। সো এটা হচ্ছে হাইপোথ্যালামাসের সাথে অ্যান্টেরিয়র পিটুইটারি কানেকশন। পোস্টেরিয়র পিটুইটারির সাথে হাইপোথ্যালামাসের যে কানেকশন সেটা হচ্ছে নিউরাল কানেকশন। কারণ এইখানে যে দুটো নিউক্লিয়াস আছে আমাদের সুপ্রা অপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, এরা হচ্ছে নিউরো এন্ডোক্রাইন সিনথেসিস করে, অর্থাৎ নিউরো এন্ডোক্রাইন হরমোন সিক্রেশন করে, যারা হচ্ছে এডিএইচ আর ভেসোপ্রেসিন, অ্যান্টিডায়োটিক হরমোন আর ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন। এই অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন মেইনলি হাইপোথ্যালামাসে তৈরি হয়, এবং হাইপোথ্যালামাসে তৈরি হয়ে এই যে হাইপোথ্যালামাস থেকে পোস্টেরিয়র পিটুইটারি পর্যন্ত যে কানেকশন এটা হচ্ছে একটা নিউরাল কানেকশন। বেসিক্যালি এখানে থাকে নিউরাল সেল এবং এদের যে এন্ডগুলো ফাইবারগুলো সেই ফাইবারগুলো আসে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি পর্যন্ত। ঠিক আছে, তাহলে ফাইবারগুলো এসে পড়ে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড পর্যন্ত। হাইপোথ্যালামাস থেকে মেডিয়ান এমিনেন্স হয়ে কিন্তু হাইপোথ্যালামাস থেকে এই যে নার্ভের যে ফাইবারগুলো সেই ফাইবারগুলো চলে আসে পোস্টেরিয়র পিটুইটারি পর্যন্ত। সেই জন্য পোস্টেরিয়র পিটুইটারির সাথে হাইপোথ্যালামাসের যে কানেকশন এটা হচ্ছে নিউরাল কানেকশন, এবং এর নাম হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল নিউরাল ট্র্যাক্ট। হাইপোথ্যালামো
হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল, নাম প্রথম অংশ কিন্তু একই রকম, ফাইসিয়াল নিউরাল ট্র্যাক্ট। তাহলে পোস্টেরিয়র পিটুইটারি আমরা জানি হাইপোথ্যালামাসে সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস আছে। প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস দুইটা নিউক্লিয়াসই এডিএইচ এবং অক্সিটোসিন তৈরি করে, কিন্তু পার্সেন্টেজ বেশি থাকে। যেমন প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস যেটা, সেটা অ্যান্টিডায়োটিক হরমোন সিক্রেশন করাবে বেশি, 6 ভাগের হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস তৈরি করবে এডিএইচ বা ভেসোপ্রেসিনের, আর অক্সিটোসিনের হচ্ছে 6 ভাগের 5 ভাগই কিন্তু তৈরি করবে হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস, এবং বাকি 1/6 উল্টো তৈরি করবে। তার মানে হাইপোথ্যালামাস সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসের মাধ্যমে এডিএইচ আর ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন তৈরি করে। পোস্টেরিয়র পিটুইটারিতে মেইনলি কোনো হরমোন সিনথেসিস হয় না। এই সুপ্রাঅপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস মেইনলি হাইপোথ্যালামাসে সিনথেসিস হয়, এবং এই নিউরাল ট্র্যাক্টের মাধ্যমে, এই নার্ভ এন্ডিংয়ের মাধ্যমে এখানে এসে তারা সিক্রেশন হয়, এবং সিক্রেশন হয়ে এই হরমোনগুলো পোস্টেরিয়র পিটুইটারি যে হরমোন, যেটা আমরা পোস্টেরিয়র পিটুইটারি হরমোন নামে চিনি, মেইনলি এগুলো হচ্ছে হাইপোথ্যালামিক হরমোন, এবং এই হাইপোথ্যালামিক এই হরমোনগুলো পোস্টেরিয়র পিটুইটারিতে এসে অপেক্ষা করে। এটা হচ্ছে মেইনলি পোস্টেরিয়র পিটুইটারি একটা স্টোর হাউস হিসেবে কাজ করে সুপ্রাঅপটিক প্যারাভেন্ট্রিকুলাস থেকে তৈরি হওয়া যে হরমোন অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন বা এডিএইচ, এই এডিএইচ বা ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন এদের সিক্রেশনের জন্য এটা হচ্ছে গল ব্লাডারে যেমন বাইল এসে জমা হয়ে থাকে পরবর্তী সিক্রেশনের জন্য, একই রকমভাবে হচ্ছে কিন্তু বাইলটা তৈরি হয় লিভারে, একই রকমভাবে সুপ্রাঅপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস যে এডিএইচ আর ভেসোপ্রেসিন এবং হচ্ছে অক্সিটোসিন তৈরি করে, এইটা এসে পোস্টেরিয়র পিটুইটারিতে এসে জমা করে, অর্থাৎ স্টোর হাউস হিসেবে কাজ করে প্রয়োজন অনুযায়ী সিক্রেশন হওয়ার জন্য। তাহলে হাইপোথ্যালামাসের সাথে, তাহলে হাইপোথ্যালামাস আমরা নিউক্লিয়াসকে কি পেলাম? নিউক্লিয়াস পাচ্ছে সুপ্রাঅপটিক, প্যারাভেন্ট্রিকুলার, প্রি অপটিক এবং আর্কুয়েট নিউক্লিয়াস, ঠিক আছে। এবং আমরা দেখলাম এখানে 3 ধরনের নিউক্লিয়াস কিভাবে আমাদের রিলিজিং ইনহিবিটরি হরমোন তৈরি করবে। এখানে 2টা হরমোন হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে আমাদের পোস্টেরিয়র পিটুইটারি হরমোনগুলো সিনথেসাইজ করছে। সো আমরা যেটা পরীক্ষায় আসে পড়তে, কানেকশন বিটুইন পিটুইটারি অ্যান্ড হাইপোথ্যালামাস, সেটাতে আলাদা করে সুন্দর করে দেওয়া হয়, ছবি অবশ্যই দিতে হবে, যেখানে আমরা বলছি কানেকশন বিটুইন হাইপোথ্যালামাস এবং অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড ইজ ভাস্কুলার, অ্যান্ড এটার নাম হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেলস। কারণ এটা একটা পোর্টাল সিস্টেম, কারণ এটা ক্যাপিলারিতে শুরু হয়ে ক্যাপিলারিতে এন্ড হয়, ক্যাপিলারিতে শুরু হয়ে ক্যাপিলারিতে এন্ড হয়, এবং আমার বডিতে যত পোর্টাল সিস্টেম হচ্ছে তার একটা উদাহরণ হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারির সাথে হাইপোথ্যালামাসের যে পোর্টাল কানেকশন সেটা। সো তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারির সাথে হাইপোথ্যালামাসের যে কানেকশন, হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেলস, এর মাধ্যমে আমাদের হচ্ছে রিলিজিং ইনহিবিটরি হরমোন যেটা হাইপোথ্যালামাসে তৈরি হয়। কারা কারা তৈরি করে? আর্কুয়েট নিউক্লিয়াস যেটা হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন তৈরি করতেছে, প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন যেটার আরেকটা নাম হচ্ছে ডোপামিন তৈরি করতেছে, ওদিকে হচ্ছে প্রি অপটিক নিউক্লিয়াস গোনাডোট্রপিন রিলিজিং হরমোন তৈরি করতেছে, এখানে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস যেটা হচ্ছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন এগুলো তৈরি করছে, এবং এগুলোর মাধ্যমে রিলিজিং এবং ইনহিবিটরি হরমোনগুলো হচ্ছে হাইপোথ্যালামাস থেকে হচ্ছে এই ভাস্কুলার কানেকশনের মাধ্যমে পিটুইটারির একেবারে বটম পর্যন্ত এসে তারপরে সেই ক্যাপিলারি এন্ডগুলো দিয়ে সিক্রেশন হয়, এবং তাদের যে নির্দিষ্ট সেলগুলো আছে যেটা আমরা পড়বো, সেই সেলগুলোকে স্টিমুলেটেড করে স্পেশাল টাইপের হরমোন সিক্রেশন করাবে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারির সাথে কানেকশন। পোস্টেরিয়র পিটুইটারিতে আমরা বলেছিলাম সুপ্রাঅপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস 2টা হরমোন তৈরি করে, একটা হচ্ছে অ্যান্টিডায়োটিক হরমোন বা এডিএইচ অর ভেসোপ্রেসিন, আরেকটা হচ্ছে অক্সিটোসিন। এই ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন এরা হচ্ছে সুপ্রাঅপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস দ্বারা তৈরি হয়ে হচ্ছে হাইপোথ্যালামাসের সাথে পোস্টেরিয়র পিটুইটারি কানেকশন যেটা, সেটা হচ্ছে নিউরাল কানেকশন, এবং এই নিউরাল কানেকশনের জন্য এখানে থাকে নার্ভের বডিগুলো এবং ফাইবারগুলো এসে পোস্টেরিয়র পিটুইটারি পর্যন্ত থাকে। এখানে যে হরমোন সিক্রেশন হচ্ছে, এই হরমোনগুলো এই নিউরাল ট্র্যাক্টের মাধ্যমে, নিউরাল ট্র্যাক্টের এন্ড দিয়ে হচ্ছে এই পোস্টেরিয়র পিটুইটারিতে এসে সিক্রেশন হয়, রিলিজ হয়, এখানে সিক্রেশন বলা উচিত না, এটা রিলিজ হয়, এবং রিলিজ হয়ে পোস্টেরিয়র পিটুইটারি কিন্তু জমা থাকে যতক্ষণ পর্যন্ত সিগন্যাল না আসে, যতক্ষণ পর্যন্ত তাদের সিক্রেশন হওয়ার প্রয়োজন না পড়ে, ততক্ষণ পর্যন্ত পোস্টেরিয়র পিটুইটারির সাথে হচ্ছে এরা স্টোর থাকে। তাহলে বেসিক্যালি পোস্টেরিয়র পিটুইটারির আদৌ নিজস্ব কোনো হরমোন নাই, তারা হচ্ছে হাইপোথ্যালামাস যে তৈরি করা হরমোন সেগুলোকেই স্টোর করে রাখে। তাহলে হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারির আমাদের কানেকশন এই। এখানে আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের মূল কথা, সেটা হচ্ছে পিটুইটারি। আমরা
বললাম যে পিটুইটারিটা কি হচ্ছে সিলা টালসিকায় অবস্থিত, অনলি 0.5 থেকে 1 গ্রাম মটর দানার মতো ছোট্ট একটা গ্ল্যান্ড, যাকে সব গ্ল্যান্ডের রাজা বলা হয়, মাস্টার গ্ল্যান্ড বলা হয়, কারণ এখান থেকে যে হরমোন সিক্রেশন হয় সেটা বডির বাকি যে গ্ল্যান্ডগুলো তাদের সিক্রেশন অথবা তাদের কাজ করতে তাদের কাজটাকে কন্ট্রোল করে মাস্টার গ্ল্যান্ড পিটুইটারি হরমোন। এবং এই যে পিটুইটারিকে আমরা বললাম যে পিটুইটারি গ্ল্যান্ডের দুইটা পার্ট, একটা হচ্ছে বড় যেটাকে আমরা বলতেছি অ্যান্টেরিয়র পিটুইটারি, আরেকটা হচ্ছে ছোট যেটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি, ঠিক আছে। এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি, এই অ্যান্টেরিয়র পিটুইটারিকে আমরা বলতেছি অ্যাডিনো হাইপোফাইসিস, আর যে পোস্টেরিয়র পিটুইটারি তাকে আমরা বলতেছি নিউরো হাইপোফাইসিস, যেহেতু নিউরাল কানেকশন নিউরো হাইপোফাইসিস। অ্যাডিনো শব্দটার মানে হচ্ছে গ্ল্যান্ড, অ্যাডিনো হাইপোফাইসিস তার মানে এটা হচ্ছে ইপিথেলিয়াল অরিজিন, নিউরো মানে নার্ভ, তার মানে এটা নার্ভ অরিজিন। এই যে পিটুইটারি তার অরিজিন যদি এমব্রায়োলজি তোমাদের যদি পড়া থাকে তাহলে খুব অদ্ভুতভাবে দেখবে যে দুটো ভিন্ন জায়গা থেকে এদের অরিজিন হয়ে এরা কিন্তু দুইটা পার্ট এসে একসাথে তারা মিলিত হয়েছে। এটা নিউরাল পার্ট থেকে তৈরি হচ্ছে, আর এটা হচ্ছে গ্ল্যান্ড অর্থাৎ ইপিথেলিয়াল সেল যেটা আছে, গ্ল্যান্ড ইপিথেলিয়াল সেল দিয়ে তৈরি হয়। সো সেই ইপিথেলিয়াল সেল থেকে তৈরি হচ্ছে, এবং বলা হয়ে থাকে যে এমব্রায়োলজিক্যালি যে আমাদের যে ফ্যারিংস আছে, এর ফ্যারিঞ্জিয়াল ডাইভার্টিকুলাম আছে, সেখান থেকে একটা পার্ট আপওয়ার্ড প্রজেকশন হয়ে গিয়ে আমাদের যে রথকিস পাউচ আছে, সেই রথকিস পাউচে গিয়ে হচ্ছে জমা হচ্ছে এবং যায়, এবং ওখানে কিন্তু আমার এই পিটুইটারির অ্যান্টেরিয়র লোবটা তৈরি হচ্ছে, এবং পরবর্তীতে নিউরাল পার্ট থেকে পোস্টেরিয়র লোবটা আসে এবং দুটো মিলে ফিউজ হয়ে তৈরি হচ্ছে আমার পিটুইটারি গ্ল্যান্ড। হিস্টোলজিক্যালি যদি চিন্তা করি, এই পিটুইটারি গ্ল্যান্ডে আমরা দুই ধরনের সেল পাবো, একটা হচ্ছে ক্রোমোফিলিক সেল, একটা হচ্ছে ক্রোমোফোবিক সেল। 50% করে আমরা কিন্তু পাই। এই যে ক্রোমোফিলিক সেল, নাম থেকেই বুঝতে পারি ক্রোমো মানে কি রঞ্জন, কালার, অর্থাৎ কালারকে সে ফেভার করছে, সেই জন্য এটার নাম হচ্ছে ক্রোমোফিলিক। আর এটা ক্রোমোফোবিক মানে কি ভয় পাওয়া, সে কালারকে ভয় পাচ্ছে। মেইনলি কথা হচ্ছে আমরা যখন স্টেইন করি হচ্ছে সেই পিটুইটারি যে হিস্টোলজিক্যালি যখন দেখতে গিয়ে এটাকে যখন স্টেইন করা হয়, কিছু সেল স্টেইন নেয় অর্থাৎ তারা কালার্ড হয়, কিছু সেল হয় না, যে সেলগুলো স্টেইন নেয় না, পোরলি স্টেইন হয়, সেগুলোকে আমরা বলছি ক্রোমোফিলিক, অর্থাৎ স্টেইনিংয়ের প্রতি তার ফোবিয়া আছে, সে কালারলেস হবে, স্টেইন হবে না। আর যেগুলো স্টেইন হচ্ছে সেগুলোকে আমরা বলতেছি ক্রোমোফিলিক। সো পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে, অ্যান্টিপিটুইটারি গ্ল্যান্ডের যে সেলগুলো তার মধ্যে 50% হয় ক্রোমোফিলিক সেল এবং 50% হচ্ছে ক্রোমোফোবিক সেল। এবং মনে রাখতে হবে ক্রোমোফোবিক সেলগুলো মেনলি আমাদের হচ্ছে এই যে ফাংশনাল কোনো কাজে না, ঠিক আছে, এটা প্রিকর্সর হচ্ছে বলা হয়ে থাকে ক্রোমোফিলিক সেলের। এবং ক্রোমোফিলিক সেলগুলো মেনলি হচ্ছে অ্যাক্টিভ সেল, যেগুলো হচ্ছে আমাদের হরমোন সিক্রেশন করাবে। এই ক্রোমোফিলিক সেলগুলোকে আবার তার স্টেইনের উপর ভিত্তি করে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাসিডোফিলিক সেল, একটা হচ্ছে বেজোফিলিক সেল। অর্থাৎ অ্যাসিডিক স্টেইন নেয় যেটা, সেটাকে বলি অ্যাসিডোফিলিক সেল, আর একটা হচ্ছে বেজোফিলিক সেল, অর্থাৎ বেজাল স্টেইন নেয় যেটা, বেজোফিলিক সেল, ঠিক আছে। অ্যাসিডোফিলিক সেল হচ্ছে এই যে মোট সেলের তার হচ্ছে 35%, আর বেজোফিলিক সেল হচ্ছে 15%, অর্থাৎ এটার যে 50% তার মধ্যে 35% হচ্ছে অ্যাসিডোফিলিক সেল এবং 15% হচ্ছে বেজোফিলিক সেল। অ্যাসিডোফিলিক সেলগুলোর মধ্যে আমরা কি পাবো? অ্যাসিডোফিলিক সেলগুলোর মধ্যে আমরা অ্যাসিডোফিলিকগুলোর সেলগুলোকে আরেকটা নাম হচ্ছে আলফা সেল, আর বেজোফিলিক সেলগুলোর আরেকটা নাম হচ্ছে বিটা সেল। সো অ্যাসিডোফিলিক সেলগুলোতে কি কি পাই আমরা? অ্যাসিডোফিলিক সেলগুলো হচ্ছে যেহেতু মোস্ট অংশ, আমার পিটুইটারির সবচেয়ে বড় কাজই হচ্ছে গ্রোথ হরমোন তৈরি করা। সো অ্যাসিডোফিলিক সেলের মেইন যেটা আমরা পাবো, দুই ধরনের সেল এখানে অ্যাসিডোফিলিক সেল। অ্যাসিডোফিলিকের মধ্যে আছে সোমাটোট্রপস আর হচ্ছে ল্যাক্টোট্রপস, ঠিক আছে, ল্যাক্টোট্রপস। সোমাটোট্রপস আর ল্যাক্টোট্রপস হচ্ছে অ্যাসিডোফিলিক সেল। আর বেসোফিলিক সেলের মধ্যে হচ্ছে
বেজোফিলিকের মধ্যে তাহলে কি হবে, থাইরোট্রপস, যেটা থাইরয়েড হরমোনের উপর কাজ করবে, ঠিক আছে, থাইরোট্রপ, তাহলে থাইরোট্রপস, কর্টিকোট্রপস, গোনাডোট্রপস। থাইরোট্রপস, গোনাডোট্রপস আর ল্যাক্টোট্রপস, সরি থাইরোট্রপস, গোনাডোট্রপস আর কর্টিকোট্রপস, ঠিক আছে। তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে তাহলে আমরা যেটা বললাম যে অ্যান্টেরিয়র পিটুইটারি যে আছে, যেটা মেনলি হচ্ছে অ্যাডিনোহাইপোফাইসিস, এটা মেনলি ইপিথেলিয়াল অরিজিন। আমাদের যে এমব্রায়োলজিক্যালে আমাদের যে ফ্যারেঞ্জিয়াল যে পাউচ, সেখানে ফ্যারেঞ্জিয়াল যে ডাইভার্টিকুলাম, সেখান থেকে হচ্ছে মেনলি অ্যান্টেরিয়র পিটুইটারিটা অরিজিন হয়, এই জন্য এটার নাম হচ্ছে অ্যাডিনোহাইপোফাইসিস। এবং এইখানে দুই ধরনের বেসিক সেলগুলো আমরা পাই, একটা হচ্ছে অ্যাসিডোফিলিক সেল, আর একটা হচ্ছে ক্রোমোফিলিক সেল, আর একটা হচ্ছে ক্রোমোফোবিক সেল। ক্রোমোফিলিক সেল যেগুলো আছে সেখানে আবার স্টেইনিং এর করে দুভাগে ভাগ করে, একটা হচ্ছে অ্যাসিডোফিলিক সেল, একটা হচ্ছে বেজোফিলিক সেল। অ্যাসিডোফিলিক সেল যেহেতু অ্যাসিডিক স্টেইন নেয়, সেজন্য অ্যাসিডোফিলিক সেল। মোট যে 100% সেলের মধ্যে 50% হচ্ছে ক্রোমোফিলিক সেল, 50% হচ্ছে ক্রোমোফোবিক সেল। এবং এই 50% ফিলিক যে সেলগুলো আছে তার মধ্যে 35% হচ্ছে অ্যাসিডোফিলিক এন্ড 15% হচ্ছে বেজোফিলিক। অ্যাসিডোফিলিক যে সেলগুলোর মধ্যে, এর মধ্যে দুই ধরনের সেল আছে, একটা হচ্ছে সোমাটোট্রপস আর হচ্ছে ল্যাক্টোট্রপস। আর বেজোফিলিক সেলগুলোর মধ্যে হচ্ছে থাইরোট্রপস, কর্টিকোট্রপস অ্যান্ড গোনাডোট্রপস। তাহলে নাম দেখে মোটামুটি আন্দাজ করা যায় সোমাটোট্রপস যে সেলগুলো তারা সিক্রেট করে গ্রোথ হরমোন। ল্যাক্টোট্রপস যেটা সিক্রেট করে প্রোল্যাকটিন। থাইরোট্রপ সিক্রেট করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। গোনাডোট্রপ সিক্রেট করে FSH and LH, and কর্টিকোট্রপ সিক্রেট করে অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন। সো আমরা যেটা বললাম অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন তাহলে কি কি আছে? অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন হচ্ছে গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন এবং অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন। এখন কথা হচ্ছে আমরা যে বলেছিলাম পার্স ইন্টারমিডিয়া, এই পার্স ইন্টারমিডিয়া আমরা বলেছিলাম যে এটা হচ্ছে রুডিমেন্টারি পার্ট এবং এটা আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারির সাথে মার্জ করে যাচ্ছে হিউম্যানের ক্ষেত্রে। অ্যানিমেলের ক্ষেত্রে এটা প্রমিনেন্ট থাকে, যেহেতু এখান থেকে হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন সিক্রেশন হয়। এবং এই যে কর্টিকোট্রপস থেকে ACTH, এই ACTH সিক্রেশনের একটা পর্যায়ে কিন্তু আমরা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন পেয়ে যাই। তাই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন এক হিসাবে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন বলে গণ্য করা হয়। তাই ACTH সিক্রেশনের একটা পর্যায়ে যখন আমরা অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোনের সিনথেসিসের স্টেপ দেখব, সেখানে দেখব যে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন তৈরি হচ্ছে। যখন অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন তৈরি হচ্ছে, সেই অ্যাডেনোকর্টিক তৈরি হরমোনের একটা প্রোডাক্ট, বাই প্রোডাক্ট হিসেবে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন তৈরি হয়, যেটা মেলানোসাইটকে স্টিমুলেট করে পিগমেন্টেশন করবে। এটা আমরা এডিসন্স ডিজিজ যখন বুঝবো তখন দেখবো যে এডিসন্স ডিজিজের পিগমেন্টেশন হয়, পিগমেন্টেশন কারণ কি, ঠিক আছে, সেটা দেখতে গেলে আমরা বুঝবো যে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। কিন্তু বেসিক্যালি যে হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন, সো বাই প্রোডাক্ট হিসেবে আমরা আরেকটা হরমোন পাই, সেটা হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, যেটা অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন সিক্রেশনের সাথে, হরমোন তৈরির সাথে আরেকটা বাই প্রোডাক্ট হিসাবে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন তৈরি হয়। সো অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন মেনলি হচ্ছে এই ছয়টা: গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন এবং অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন। আর পোস্টেরিয়র পিটুইটারি হরমোন আমরা সবাই এতক্ষণ ধরে বললাম, সেটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি হরমোন হচ্ছে মেনলি এখানে কোনো হরমোন তৈরি হয় না, হাইপোথ্যালামাস থেকে যে হচ্ছে ভ্যাসোপ্রেসিন আর ADH এবং অক্সিটোসিন সিক্রেশন হয়, সেটাই হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি হরমোন। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের যে সেল সেটা হচ্ছে গ্রোথ হরমোন। তাহলে পিটুইটারি থেকে সোমাটোট্রপস যে আছে, সেই সোমাটোট্রপস অর্থাৎ আমরা যদি একটু প্রিভিয়াসলি যাই, হাইপোথ্যালামাস যে আছে, ঠিক আছে, হাইপোথ্যালামাস থেকে এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি,
ঠিক আছে, এই হাইপোথ্যালামাস থেকে এখানে আছে আমাদের আর্কুয়েট নিউক্লিয়াস। এই আর্কুয়েট নিউক্লিয়াস সিক্রেশন করায় হচ্ছে গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন। সো আর্কুয়েট নিউক্লিয়াস, হাইপোথ্যালামাসের যে আর্কুয়েট নিউক্লিয়াস আছে সেই আর্কুয়েট নিউক্লিয়াস সিক্রেট করে হচ্ছে গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন। কথা হচ্ছে আর্কুয়েট নিউক্লিয়াস স্টিমুলেটেড হবে কখন? আর্কুয়েট নিউক্লিয়াস মেইনলি স্টিমুলেটেড হয় যদি অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকে বডিতে। তাহলে এই আর্কুয়েট নিউক্লিয়াস স্টিমুলেটেড হবে কি কি দিয়ে? যদি বডিতে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ লেভেল বেশি থাকে, ইনক্রিজ লেভেল অফ অ্যামাইনো অ্যাসিড, ডিক্রিজ লেভেল অফ ব্লাড গ্লুকোজ, ঠিক আছে, ডিউরিং এক্সারসাইজ অথবা এক্সারসাইজ এবং সাম স্ট্রেস। সো এই যে ব্লাডে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি, ইনক্রিজ লেভেল অফ অ্যামাইনো অ্যাসিড, বা ব্লাডে ব্লাড গ্লুকোজের লেভেল কম, ব্লাডে হচ্ছে কিছু আমাদের কিছু স্ট্রেসফুল কন্ডিশন সেটা, অথবা এক্সারসাইজে, সবাই হচ্ছে স্টিমুলেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে যারা হচ্ছে হাইপোথ্যালামাস। যেহেতু আমরা জানি হাইপোথ্যালামাস কি, হাইপোথ্যালামাস তো নিউরালের সাথে কানেক্টেড, নিউরাল সম্পর্ক। সো নিউরনের অর্থাৎ আমাদের যে ব্রেইন আছে সেই ব্রেইনের যে নিউরন থেকে হচ্ছে ইফেক্টেড হচ্ছে যে এই স্টিমুলেশনগুলো আসতেছে, এবং আসার পরে হচ্ছে এর যে আর্কুয়েট নিউক্লিয়াসে সবাই মিলে হচ্ছে আর্কুয়েট নিউক্লিয়াসকে স্টিমুলেটেড করবে। আর্কুয়েট নিউক্লিয়াস তখন গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন তৈরি করবে। এই গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন তখন আমার অ্যান্টেরিয়র পিটুইটারি যে সোমাটোট্রপস আছে, ঠিক আছে, সেই সোমাটোট্রপস আছে, সেই সোমাটোট্রপসকে হচ্ছে গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন এটা এসে কোথা দিয়ে আসবে? হচ্ছে আমাদের যে ভাস্কুলার কানেকশন আছে, অর্থাৎ হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেলস। সো হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেলসের মাধ্যমে যে গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন আছে সেটা এসে সোমাটোট্রপসকে স্টিমুলেটেড করবে, এবং সোমাটোট্রপসকে স্টিমুলেটেড করে সে সিক্রেট করাবে হচ্ছে গ্রোথ হরমোন। ঠিক আছে, গ্রোথ হরমোন সিক্রেট করাবে। তাহলে গ্রোথ হরমোন কিভাবে সিক্রেট এসে হচ্ছে? আমরা জানি যখন কোনো ব্লাডে যখন অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে, সুগারের পরিমাণ কমে যাচ্ছে, স্ট্রেসফুল কন্ডিশন হচ্ছে, অথবা এক্সারসাইজ হচ্ছে, এই সব কিছু আমাদের হচ্ছে হাইপোথ্যালামাসের যে আর্কুয়েট নিউক্লিয়াস আছে সেই আর্কুয়েট নিউক্লিয়াসকে স্টিমুলেট করবে। আর্কুয়েট নিউক্লিয়াস স্টিমুলেটেড হয়ে সিক্রেট করবে গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন। এই গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন তখন হাইপোফাইসিয়াল যে পোর্টাল ভেসেলস আছে সেই পোর্টাল ভেসেলস দিয়ে ট্রান্সমিটেড হয়ে অ্যান্টেরিয়র পিটুইটারিতে যাবে, অ্যান্টেরিয়র পিটুইটারি গিয়ে সিক্রেশন হবে। অ্যান্টেরিয়র পিটুইটারিতে আমি তখন সেখানে আছে সোমাটোট্রপস, মানে আমার অ্যাসিডোফিলিক সেল, সেই সোমাটোট্রপসের উপর কাজ করে সোমাটোট্রপসকে স্টিমুলেটেড করবে। সোমাটোট্রপস তখন সিক্রেট করাবে গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোন তাহলে কি কি কাজ করবে? সো গ্রোথ হরমোন ইজ essential for growth of almost all cell of the body, ঠিক আছে, বোন অ্যান্ড টিস্যু, নট মেন্টাল গ্রোথ, ফিজিক্যাল গ্রোথ। মনে রাখতে হবে গ্রোথ হরমোন ইজ essential for growth of all the tissues, almost all the tissues of the body, physical growth, not mental growth, ঠিক আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যে গ্রোথ, সেই গ্রোথ না, সেটা এটার সাথে থাইরয়েডের পার্থক্য, যেটা আমরা পরে পড়বো। সো গ্রোথ অফ দ্য টিস্যু করাবে। কিভাবে করাবে? তো প্রথমে জানতে হবে তার মেটাবলিক ফাংশন কি। মেটাবলিক ফাংশন হচ্ছে গ্রোথ হরমোনের প্রথম হচ্ছে কার্বোহাইড্রেটের উপর অ্যাকশন। সো অন কার্বোহাইড্রেট, গ্রোথ হরমোন, ফাংশন অফ গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনের আমরা বললাম যে প্রত্যেক
প্রত্যেকটার যে সেল, অলমোস্ট অল সেল যেটা ফিজিক্যাল গ্রোথের সাথে রিলেটেড, অর্থাৎ বনি টিস্যু হোক, কানেকটিভ টিস্যু হোক, যত টিস্যু আছে, টিস্যু এবং বোন, যেটা হচ্ছে বোন অ্যান্ড টিস্যু, যেটা মেনলি আমাদের ডেভেলপমেন্টের সাথে জড়িত, সে বোন এবং টিস্যু গ্রোথের জন্য গ্রোথ হরমোন প্রয়োজন হয়। এবং গ্রোথ হরমোনের গ্রোথের জন্য কি লাগবে, একটু জিনিস আমরা যদি চিন্তা করতে হয়, গ্রোথ কখন হবে? গ্রোথ হতে হলে এক হচ্ছে আমার বডির হচ্ছে এনার্জি লাগবে, প্রোডাকশন বাড়াতে হবে। সো এনার্জির সোর্স অর্থাৎ হচ্ছে আমার যে ফ্যাট বা এগুলোকে ভেঙে এনার্জি তৈরি করে, আমরা জানি ফ্যাট থেকে সবচেয়ে বেশি হচ্ছে আমরা এনার্জি পেতে পারি। সো ফ্যাটটাকে ব্রেকডাউন করার ক্যাপাবিলিটি তৈরি করে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা জানি মেটাবলিক অ্যাকশন দু রকমের হয়, একটা হচ্ছে অ্যানাবলিক, একটা হচ্ছে ক্যাটাবলিক। অ্যানাবলিক কি? প্রোডাকশন বাড়ানো, ক্যাটাবলিক কি? ভেঙে দাও। তাহলে ফ্যাটের যে ফাংশন, ক্যাটাবলিক ফাংশনে ফ্যাটকে ভেঙে হচ্ছে এনার্জি তৈরি করার একটা টেন্ডেন্সি থাকবে, যাতে যে এনার্জি আমাকে গ্রোথে হেল্প করবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার নতুন টিস্যু তৈরি করতে হবে। গ্রোথ হতে হলে আমার মাস বাড়াতে হবে, তাহলে মাসল টিস্যু বা আমার যে টিস্যুগুলো আছে, অথবা বোনসের লেন্থ বাড়াতে হবে, তাহলে বোনসের যে আমাদের অস্টিওসাইট সেলগুলো আছে, সেই অস্টিওজেনিক সেলগুলো আছে, সে সেলের পরিমাণ বাড়াতে হবে, কন্ড্রোসাইটিক সেল বাড়াতে হবে, অর্থাৎ হচ্ছে বোন কার্টিলেজ সবগুলো হচ্ছে নতুন নতুন সেল দিয়ে বোন এবং কার্টিলেজকে বাদ দিয়ে বোনকে কী করতে হবে, একে তো হচ্ছে বড় করতে হবে, আরেকটা হচ্ছে পাশে বাড়াতে হবে। অর্থাৎ হচ্ছে আমরা বললাম যে গ্রোথ হরমোন আমাদের ফিজিক্যাল গ্রোথের সাথে বোন এবং টিস্যু দুটার গ্রোথের সাথে জড়িত। এখন যদি বোনসকে টিস্যুকে গ্রোথ করাতে হয়, তাহলে আমার নতুন প্রোটিন তৈরি করতে হবে, যে প্রোটিনগুলো হচ্ছে মাস হিসাবে, অর্থাৎ আমার বাল্ক হিসাবে বডিতে যুক্ত হয়ে বডি মাস বাড়াবে। তাহলে আমার নতুন প্রোটিন তৈরি করতে হবে, প্রোটিন সিনথেস করতে হবে, অর্থাৎ প্রোটিন অ্যানাবলিক ফাংশন করবে, অর্থাৎ প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে। আরেকটা জিনিস, নতুন প্রোটিন সিনথেসিস করতে হবে, এবং সেটার মাধ্যমে কী করতে হবে, সে মাসল টিস্যু হোক, ব্রোথ টিস্যু হোক, যে কোনো টিস্যু হচ্ছে পরিমাণ বাড়াতে হবে। বোনসের ক্ষেত্রে আমরা জানি বোনসের ডেভেলপমেন্ট দুই রকম হতে পারে। দুই রকম হয় কীভাবে? একটা বোনস আমরা জানি সবাই যে বোনস হচ্ছে একটা বয়স পর্যন্ত লম্বায় বাড়ে, ঠিক আছে? এটা যদি একটা বোনস হয়, আমরা জানি যে ইয়ং এজ যখন থাকি, ইয়ং এজ পর্যন্ত কিন্তু শেপটা বাড়ে, এবং এই যে ক্লোজার ফেসিস যে ক্লোজিং, সে ক্লোজিং হয় না। ক্লোজিং না হওয়ার কারণে কি হবে, যত আমি এখানে বোনস প্রথমে কার্টিলেজিনাস সেল দেব, সেটা অস্টিওজেনিক সেলে কনভার্ট হবে, অর্থাৎ বোনসের সেল বাড়বে এবং ধীরে ধীরে এটা লম্বায় বাড়তে থাকবে। অর্থাৎ হচ্ছে একটা বাচ্চা ধীরে ধীরে বড় হবে অ্যাডোলেসেন্স পর্যন্ত, যে বয়স পর্যন্ত তার এই হচ্ছে ফিউশন না হচ্ছে। এবং একই সাথে বোনসটা শুধু লম্বা হলে হবে না, তার কী হবে, শক্তি বাড়াতে হবে, স্ট্রেংথ বাড়াতে হবে, তার থিকনেস বাড়াতে হবে। থিকনেস বাড়ানোর জন্য কিন্তু পাশেও হচ্ছে বোনসগুলো বাড়ে, অর্থাৎ লম্বায় যেমন বাড়ে পাশেও কিন্তু বাড়তে থাকে। একই রকমভাবে মাসলেও হতে পারে। মাসল প্রোটিন হচ্ছে নতুন প্রোটিন তৈরি হচ্ছে, তারা এসে হচ্ছে মাসল হিসেবে, মাসল ফাইবার হিসেবে হচ্ছে মাসলের বাল্ক বাড়াচ্ছে। বডির যে স্ট্রাকচার, বডির যে টিস্যু, সেগুলোর মাসল হচ্ছে বাল্ক বাড়িয়ে হচ্ছে গ্রোথ করাচ্ছে, সাইজে বাড়াচ্ছে। তাহলে সাইজে বৃদ্ধি করা কাজ, তাহলে সেটা হয় কি, প্রোটিনের হচ্ছে অ্যানাবলিক ফাংশন হিসেবে। কিন্তু যখন একটা বোনস, যখন আমরা হচ্ছে অ্যাডোলেসেন্ট পার হই, যখন এই ফিউশনটা হয়ে যায়, তখন কিন্তু বোনস আর এই লম্বায় বাড়ে না। বোনস যখন লম্বায় বাড়ে না, তখন যখন গ্রোথ হরমোন সিক্রেশন হয়, এরা কিন্তু তখন পাশে গ্রোথ করাবে, অর্থাৎ যে নতুন নতুন প্রোটিনের মাধ্যমে নতুন নতুন যে বোনস টিস্যু তৈরি হবে, সেই বোন টিস্যুগুলো কিন্তু পাশে বাড়তে থাকবে। তখন আমরা কিন্তু আর উপরে বাড়বো না, আমরা তখন পাশে বাড়বো। অর্থাৎ একটা গাছ যখন বাড়া শুরু হয় লম্বায় বাড়ে, কিন্তু যখন দেখবে এরপরে কি হবে, চারপাশে বাড়া শুরু হয়, অর্থাৎ কাণ্ড বয়স হতে থাকে, যত দেখবে কাণ্ড বড় হতে থাকবে, লম্বায় আর বাড়ে না। মানুষের ক্ষেত্রেও সেই ক্ষেত্রে মানুষ যখন ইয়াং থাকে, ছোটোবেলা থেকে একটা বয়স পর্যন্ত, সে কিন্তু লম্বায় বাড়বে, পাশে বাড়বে, কিন্তু পাশের চেয়ে লম্বাটা তার কাছে মেইন থাকবে, টার্গেট থাকবে হাইট বাড়ানো। তারপরে যখন বয়স শেষ হয়ে যায়, তখন আর কিন্তু হাইটে বাড়ে না, তখন মানুষ কিন্তু পাশে বাড়তে থাকে, ঠিক আছে? তার গ্রোথ সিক্রেশন এগুলো বেশি হলে তখন কিন্তু সে পাশে বাড়তে পারবে। এই ইফেক্টগুলো আমরা দেখব গ্রোথ হরমোনের প্যাথোফিজিওলজি পড়ার সময়। এখন আমরা প্রথম যে কাজটা বলতেছি সেটা হচ্ছে মেটাবলিক ফাংশন অফ গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনের মেটাবলিক ফাংশন কি? প্রথম ইফেক্ট হচ্ছে প্রোটিনের ওপর। প্রোটিনের ওপর কি করবে? প্রোটিনের ওপর মেনলি হচ্ছে এটা প্রোটিন সিনথেসিস করাবে, ইনক্রিজ প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস হলে কি করতে হবে? অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট বেশি হতে হবে, সিনথেসিস, ঠিক আছে? ইনক্রিজ প্রোটিন সিনথেসিস, অর্থাৎ প্রোটিনের অ্যানাবলিক ফাংশন করবে, প্রোটিন সিনথেসিস করাবে। প্রোটিন সিনথেসিস করাতে হলে কি করতে হবে?
অ্যামাইনো অ্যাসিড, ওই যে বলেছিলাম ইনক্রিজ অ্যামাইনো অ্যাসিড ইন দ্য ব্লাড স্টিমুলেট দ্য অ্যাকুয়েট নিউক্লিয়াস টু সিক্রেট গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। সো অ্যামাইনো অ্যাসিডের যে ইনক্রিজ লেভেল সেটা যে স্টিমুলেট করতেছে গ্রোথ হরমোনের জন্য। কি কারণে? কারণ গ্রোথ হরমোন তখন হচ্ছে সেলের ভিতরে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ ঢুকানোর পরিমাণ বাড়িয়ে দেবে এবং অ্যামাইনো অ্যাসিড ঢুকে হচ্ছে নতুন প্রোটিন তৈরি করবে। এখন প্রশ্ন হচ্ছে, যেটা আমরা যখন হরমোনের ফাংশন মেকানিজম অফ অ্যাকশন পড়েছি, বলেছি যে যেহেতু এগুলো প্রোটিন হরমোন, এরা সবাই হচ্ছে সেল মেমব্রেনে তাদের রিসেপ্টর, তারা সেল মেমব্রেনে থাকবে, তারা তো সেলের ভিতর যেতে পারবে না। আর যে হরমোনগুলো হচ্ছে স্টেরয়েড এবং ডেরিভেটিভস অফ অ্যামিনো অ্যাসিড টাইরোসিন, তাদের নিউক্লিয়াস, তাদের রিসেপ্টর থাকে সাইটোপ্লাজমের নিউক্লিয়াসে এবং তারা হচ্ছে জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে নতুন প্রোটিন তৈরি করে। তাহলে এই যে প্রোটিন হরমোন, গ্রোথ হরমোন, সে কি করে নতুন প্রোটিন তৈরি করবে? প্রোটিন এবং পলিপেপটাইড গ্রোথ হরমোন এটা স্পেশাল রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। আমরা যে ফাংশন বলেছিলাম মেকানিজম অ্যাকশন, একটা অ্যাকশন বলা হয়নি, মেনলি আজকে কিছুটা পড়বো, সেই কারণে সেটা হচ্ছে এই যে হচ্ছে গ্রোথ হরমোন যখন সিক্রেশন হয়, তার হচ্ছে একটা পার্ট, গ্রোথ হরমোন যখন সিক্রেশন হয় একটা পার্ট ব্লাডে চলে আসে আর একটা পার্ট চলে যায় হচ্ছে লিভারের মধ্যে। এবং লিভারের মধ্যে যখন যায়, এখানে যে রিসেপ্টর আছে, যেটা সেল মেমব্রেন আমরা জানি লিভারের বাইরে থাকে, ঠিক আছে, হরমোনের সাথে বাইন্ড করার পরে এটা একটা স্পেশাল মেকানিজমের মাধ্যমে কাজ করে, যেটাকে বলা হয় জ্যাক। ঠিক আছে, জ্যাক। এই জ্যাক এনজাইমের মাধ্যমে, এখানে যে জ্যাক থাকে, ঠিক আছে, এই জ্যাক এনজাইমের মাধ্যমে এটা ঠিক আছে, স্ট্যাটকে স্টিমুলেটেড করবে। এবং স্ট্যাটকে স্টিমুলেশনের মাধ্যমে এখানে মেনলি হচ্ছে ট্রান্সক্রিপশন প্রসেস অফ দ্য ডিএনএ, নিউক্লিয়াসের যে ট্রান্সক্রিপশন প্রসেস আছে, সেই ট্রান্সক্রিপশন প্রসেসকে স্টিমুলেটেড করে মেসেঞ্জার আরএনএ তৈরি করাবে এবং মেসেঞ্জার আরএনএ তখন এসে ট্রান্সলেশনের মাধ্যমে নতুন প্রোটিন তৈরি করবে। এটা হচ্ছে গ্রোথ হরমোনের একটা মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন, যেটা অনেক জায়গায় ঠিকমতো ডিসকাশন করা নেই। সেটা হচ্ছে তাহলে গ্রোথ হরমোন, যেটা সবখানে বলা আছে যে গ্রোথ হরমোন লিভারে গিয়ে সোমাটোমেটিনস তৈরি করে, মেনলি সোমাটোমেটিনস যেটা তৈরি করছে সেটা হচ্ছে নিউ প্রোটিন তৈরি করা। তাই হচ্ছে তাহলে গ্রোথ হরমোন যেটা সিক্রেশন হয়, সেই সিক্রেশন হওয়া গ্রোথ হরমোনের পার্ট একটা ব্লাডে গিয়ে অন্য কানে কাজ করবে, আরেকটা পার্ট চলে যায় লিভারে এবং লিভারে গিয়ে তারা হচ্ছে এই যে জ্যাক এনজাইমের মাধ্যমে, জ্যাক এনজাইমের মাধ্যমে এরা হচ্ছে স্ট্যাটকে স্টিমুলেটেড করে হচ্ছে নতুন প্রোটিন তৈরি করে। অর্থাৎ প্রথমে ট্রান্সক্রিপশন করে মেসেঞ্জার আরএনএ তৈরি করবে এবং তার মাধ্যমে ট্রান্সলেশনের মাধ্যমে নতুন প্রোটিন তৈরি করবে। যে প্রোটিনটা তৈরি করবে সেটাকে আমরা বলতেছি সোমাটোমেডিনস। এবং এই যে সোমাটোমেডিনসগুলো তৈরি হয়, বিভিন্ন ধরনের সোমাটোমেডিনস আছে, তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সোমাটোমেডিন সি। সেটার আরেকটা নাম হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1। সো এখান থেকে যেটা সিক্রেশন হচ্ছে সেটা হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 অর সোমাটোমেডিন সি। তাহলে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 অর সোমাটোমেডিন সি সিক্রেশন করাবে এবং এই সোমাটোমেডিন সি এর সাহায্য নিয়ে গ্রোথ হরমোন মেনলি বডির গ্রোথ করায়। তাহলে এই যে বললাম প্রোটিন সিনথেসিসে হেল্প করবে, প্রোটিন অ্যানাবলিজম করাবে। কিভাবে? তাহলে সেল মেমব্রেন দিয়ে ইনক্রিজ ট্রান্সপোর্ট অফ অ্যামাইনো অ্যাসিড থ্রু দ্য সেল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেন দিয়ে অ্যামাইনো অ্যাসিড বেশি যেতে পারে সে ব্যবস্থা করবে। ভিতরে গিয়ে এই যে প্রসেসের মাধ্যমে সে হচ্ছে ট্রান্সক্রিপশন করাবে, মেসেঞ্জার আরএনএ তৈরি করবে, তারপরে ট্রান্সলেশনের মাধ্যমে নতুন প্রোটিন তৈরি করবে, অর্থাৎ প্রোডাকশন অফ নিউ প্রোটিন। তাহলে প্রোটিনের অ্যানাবলিক ফাংশন, প্রোডাকশন অফ নিউ প্রোটিন তৈরি করার মাধ্যমে কি করবে? সে বডির হচ্ছে পজিটিভ গ্রোথ করবে। এই যে প্রোটিনগুলো তৈরি হলে তারা বিভিন্ন ধরনের হতে পারে, সেটা মাসল টিস্যুর হতে পারে, সেটা বোন টিস্যুর হতে পারে, যেটা হচ্ছে আমার গ্রোথের জন্য দরকার হবে সেই হিসাবে সে তৈরি হবে। তারপরে যেটা আমরা তাহলে প্রোটিনের উপর আমরা কাজ কি বললাম? প্রোটিন অ্যানাবলিজ ফাংশন, ইট কজেস প্রোডাকশন অফ নিউ প্রোটিনস বাই ইনক্রিজ ট্রান্সপোর্ট অফ অ্যামাইনো অ্যাসিড থ্রু দ্য সেল মেমব্রেন, ইনক্রিজ ট্রান্সক্রিপশন process to form messenger RNA, increase translation to produce new proteins। তাহলে প্রোটিনের অ্যানাবলিজম করাবে। এখন যেটা করতে ফ্যাটের উপর কি কাজ করবে? ফ্যাটের উপর মেনলি কাজ করে সে হচ্ছে লাইপোলাইসিস করা। লাইপোলাইসিস কেন? লাইপোলাইসিস হচ্ছে যে গ্রোথ হরমোনের কাজ হচ্ছে অ্যাডিপোজ টিস্যুর মধ্যে যে ফ্যাট আছে সেটাকে সে টেনে নিয়ে আসবে। আচ্ছা, ওখান থেকে সে ফ্যাট রিলিজ করাবো এবং হচ্ছে
এই যে ফ্যাটি অ্যাসিড মানে যে অ্যাডিপোজ টিস্যুর মধ্যে যে ফ্যাট আছে, সে লিপিড আছে, সেটাকে সে ব্রেক ডাউন করাবে ক্যাটাবলিক ইফেক্ট, অর্থাৎ লিপিডের ওপর সে কিন্তু ক্যাটাবলিক ইফেক্ট করছে এবং ফ্যাটকে ব্রেক ডাউন করে সে হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করছে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করছে মোটের ওপর লাইপোলাইসিস, এবং এই যে লাইপোলাইসিসের প্রসেসের মাধ্যমে এনার্জি তৈরি করছে, এনার্জি দিচ্ছে বডিতে, তৈরি করা হচ্ছে। এবং এই কারণে একটা জিনিস মনে রাখতে হবে, গ্রোথ হরমোন যে আছে তার হচ্ছে স্পেশাল ফেভার থাকে লিপিডের উপর, স্পেশাল ফেভার থাকে লিপিডের উপর। যখন ব্লাড হচ্ছে গ্রোথ হরমোন সিক্রেশন হয় তখন আমাদের নর্মালি যেটা হয় যে আমরা জানি যে ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করার জন্য বিভিন্ন জায়গা থেকে ব্লাডের হচ্ছে সুগারটাকে বাড়ানোর চেষ্টা করা হয়, এবং এই চেষ্টা করার একটা ইফেক্টের মধ্যে হচ্ছে গ্রোথ হরমোন যে হচ্ছে ফ্যাটকে প্রেফার করে। আমরা জানি গ্লুকোনিওজেনেসিস আছে, যে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে নতুন কার্বোহাইড্রেট অর্থাৎ গ্লুকোজ তৈরি করা হয়। আমরা জানি গ্লুকোনিওজেনেসিস কী জিনিস, প্রোডাকশন অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সর্স, অর্থাৎ প্রোটিন এবং ফ্যাট থেকে হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি করার যে প্রসেস, সেই প্রসেসে হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এবং গ্রোথ হরমোন মেনলি গ্লুকোনিওজেনেসিস ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে হচ্ছে ফ্যাটের সাহায্যে, ফ্যাট থেকে, এবং সে ফ্যাটকে প্রেফার করে। আমরা বলেছিলাম যখন ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাচ্ছে সেটা কিন্তু স্টিমুলেট করতেছে কোথায়, আর্কুয়েট নিউক্লিয়াসকে, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন তৈরি করার জন্য, যে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন স্টেমাটোট্রফকে স্টিমুলেটেড করে গ্রোথ হরমোন সিক্রেশন করাবে। এবং গ্রোথ হরমোন তখন হচ্ছে কি হচ্ছে, প্রোটিন এবং গ্লুকোজকে ছেড়ে দিয়ে সে হচ্ছে ফ্যাটকে ধরবে, ফ্যাটকে থেকে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে এবং ব্লাডের গ্লুকোজ তৈরি করবে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেবে। এবং এই কারণে হচ্ছে গ্রোথ হরমোনকে বলা হয় প্রোটিন এবং কার্বোহাইড্রেট স্পেয়ারার মানে কি, স্পেয়ার করা, মাপ করা, তার প্রোটিন এবং কার্বোহাইড্রেটকে মাপ করে দেয়। কি করার জন্য, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ানোর জন্য। তার চিন্তা হচ্ছে ব্রেনে গ্লুকোজ পাঠাতে হবে, কারণ কি, ব্রেনের কোথায় আছে, ব্রেনের প্রধান খাদ্য হচ্ছে গ্লুকোজ, আর গ্লুকোজ ব্রেনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে হাইপোথ্যালামাস থেকেই সিক্রেট হচ্ছে আর্কুয়েট হচ্ছে নিউক্লিয়াস আছে হাইপোথ্যালামাসে। সো ব্রেনের খাবারটাকে তার মাথায় প্রথম চিন্তা থাকে, এবং ব্রেনের এই খাবারের জন্য গ্লুকোজ তৈরি করতে হবে, গিয়ে গ্লুকোজের সোর্সটাকে সে তখন ফ্যাটকে প্রেফার করে তৈরি করার জন্য। সেই জন্য হচ্ছে গ্রোথ হরমোনকে বলা হয় কার্বোহাইড্রেট এবং হচ্ছে প্রোটিন স্পেয়ারার, অর্থাৎ সে কার্বোহাইড্রেট এবং প্রোটিনকে বাদ দিয়ে ফ্যাট থেকে হচ্ছে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরি করাবে। সো আমরা যেটা বলছিলাম লিপিডের উপর হচ্ছে সে হচ্ছে লাইপোলাইসিস করাবে, অর্থাৎ হচ্ছে অ্যাডিপোজ টিস্যু থেকে লিপিড নিয়ে এসে সেটাকে ব্রেক ডাউন করাবে, তাহলে ব্রেড এবং এনার্জি হচ্ছে গিভ করবে। ব্লাড গ্লুকোজ লেভেলের উপর ইফেক্ট কি, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। এবং আমরা যেটা বললাম হচ্ছে যে গ্রোথ হরমোন কি করাবে, পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজ, সেলের ভিতরে যে গ্লুকোজ ঢুকে সেটা সে বন্ধ করাবে, কমায় দিবে। পেরিফেরাল যে গ্লুকোজ, যেটা ইনসুলিনের ফাংশন, পেরিফেরাল ইউটিলাইজেশন অফ দ্য গ্লুকোজ, ইনসুলিনের যে অ্যাকশন তার অ্যাডভার্স ইফেক্ট করাচ্ছে। নর্মালি ইনসুলিন কি করবে, আমরা জানি ইনসুলিন যখন আমরা পড়বো দেখবো যে ইনসুলিনের প্রথম কাজই হচ্ছে ব্লাডের যে গ্লুকোজ আছে তাকে সেলের ভিতরে ঢুকানো, আর গ্রোথ হরমোন যেটা করবে সে স্টপ করা দিবে, গ্লুকোজ যে সেলের ভিতর এন্ট্রি সে করাবে না, সে হচ্ছে ব্লাডের গ্লুকোজের লেভেল বাড়িয়ে রাখবে। তার উদ্দেশ্য ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়িয়ে রাখবে, ব্লাডে গ্লুকোজ লেভেল মানে হচ্ছে ব্রেনের মধ্যে যাতে গ্লুকোজ ঠিক মতো যেতে পারে, সেটা তার প্রথম চিন্তা থাকে। সেই কারণে সে সেলের ভিতরে পেরিফেরাল ইউটিলাইজেশন অফ দ্য গ্লুকোজ সেটা হচ্ছে সে কমিয়ে দেয়, এবং ফ্যাট যে সোর্স আছে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে নতুন হচ্ছে গ্লুকোজ তৈরি করে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। সো এই যে এই কাজগুলো যে করতে যায়, ফ্যাটকে বেশি প্রেফারেন্স দেওয়ার জন্য হচ্ছে কিটোজেনিক ইফেক্ট তৈরি হয় গ্রোথ হরমোন। বলা হয় যে পরীক্ষায় প্রায় আসে, হোয়াট ইজ দ্য ডায়াবেটোজেনিক অ্যান্ড কিটোজেনিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন। এটা পরীক্ষায় ছোট্ট 2 নম্বরের প্রশ্ন হিসেবে তাই থাকে যে হোয়াট আর দ্য, বা একটা আলাদা হিসেবে আছে ডায়াবেটোজেনিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন, কিটোজেনিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন। ডায়াবেটোজেনিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন কি, আমি যেটা বললাম ব্লাড গ্লুকোজ হচ্ছে গ্রোথ হরমোনের প্রথম উদ্দেশ্যই থাকে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ানো, এবং এই বাড়াতে গেলে যখন গ্রোথ হরমোন সিক্রেশন বেড়ে যাবে তখন কিন্তু স্বাভাবিকভাবে ব্লাড গ্লুকোজ লেভেল অনেক বেড়ে যাবে, এবং যেহেতু গ্রোথ হরমোন পেরিফেরাল ইউটিলাইজেশন অফ দ্য গ্লুকোজ কমিয়ে দিচ্ছে, সেলের ভিতরে কিন্তু হচ্ছে গ্লুকোজ ঢুকতে পারবে না, ঢুকতে না পারার কারণে ওদিকে গ্লুকোনিওজেনেসিস করতেছে সে ফ্যাট থেকে, সে গ্লুকোনিওজেনেসিস
গ্লুকোনিওজেনেসিস যেহেতু সে করছে, সেই হচ্ছে করার কারণে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে, যেটা ডায়াবেটোজেনিক ইফেক্ট দিচ্ছে। সেজন্য বলা হয়, এটাকে বলা হচ্ছে আমরা ডায়াবেটোজেনিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন বেড়ে গেলে ব্লাড সুগার লেভেল বেড়ে গিয়ে ডায়াবেটিস করার সম্ভাবনা থাকে, সেটাকে আমরা বলছি ডায়াবেটোজেনিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন। আর কিটোজেনিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন আমরা জানি যে বলেছি যে গ্রোথ হরমোন লাইপোলাইসিস করায়, ফ্যাটকে ভাঙাবে। যখন গ্রোথ হরমোনের স্টিমুলেশন বেশি হবে, গ্রোথ হরমোন সিক্রেশন বেড়ে যায়, নর্মাল কন্ডিশনে না, কোনো কারণে গ্রোথ হরমোনের সিক্রেশন বেড়ে গেলে, সিক্রেশন বেড়ে যাওয়ার কারণে কোনো স্ট্রেসফুল কন্ডিশন বা যে কোনো কন্ডিশন গ্রোথ হরমোনের সিক্রেশন বাড়িয়ে দিলে, সিক্রেশন বেড়ে যাওয়ার জন্য যেহেতু লাইপোলাইসিস বেশি হতে পারে, যেহেতু লিপিড ব্রেকডাউন হবে, আর লিপিড ব্রেকডাউন হতে গেলে আমরা জানি কিটোন বডি তৈরি হবে। সো এক সময় কি হবে, এই লিপিড ভাঙতে গিয়ে এক্সেস ফাংশনের জন্য আমার এক্সেস কিটোন বডি তৈরি হয়ে যাবে বডিতে, যেটা থেকে কিটোসিস হওয়ার সম্ভাবনা আছে, কিটোন বডি বেড়ে গিয়ে। সো সেটাকে আমরা বলতেছি কিটোজেনিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন। অর্থাৎ গ্রোথ হরমোন একদিকে ডায়াবেটিস কিটোজেনিক ইফেক্ট দিতে পারে, একদিকে কিটোজেনিক ইফেক্ট দিতে পারে। অর্থাৎ এক্সেস গ্রোথ হরমোন আসলে সবসময় প্রবলেমের কারণ হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা মেটাবলিক ফাংশন কি বললাম? মেটাবলিক ফাংশনে আমরা বললাম যে হচ্ছে প্রোটিনের উপর, প্রোটিনের অ্যানাবলিক ইফেক্ট করবে, সে হচ্ছে নতুন প্রোটিন তৈরি করবে। নতুন প্রোটিন কিভাবে তৈরি করতেছে? নতুন প্রোটিন হচ্ছে সে হচ্ছে সেলের ভিতরে অ্যামাইনো অ্যাসিডের ট্রান্সপোর্ট বাড়িয়ে দিচ্ছে, ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে নতুন বেশি মেসেঞ্জার আরএনএ তৈরি করতেছে, এবং আলটিমেটলি ট্রান্সলেশনের মাধ্যমে মেসেঞ্জার আরএনএ থেকে নতুন প্রোটিন তৈরি করছে। এবং এই নতুন প্রোটিনগুলো বিভিন্ন জায়গায় আমার যে হচ্ছে গ্রোথের যে টিস্যু হিসেবে, সেটা কখনো বোনে হোক, মাসেলে হোক, হয়ে আমার আলটিমেটলি বডির মাস বাড়াচ্ছে, অর্থাৎ পজিটিভ গ্রোথ করছে। তারপরে যেটা বললাম সেটা হচ্ছে লিপিডের উপর। লিপিডের উপর মেনের কাজ হচ্ছে লাইপোলাইসিস করা, এই অ্যাডিপোজ টিস্যু থেকে ফ্যাট কেটে নিয়ে সেটাকে ব্রেকডাউন করা। তারপরে যেটা হচ্ছে বলছি আমরা, সেটা হচ্ছে গ্লুকোজের উপর, কার্বোহাইড্রেটের উপর। কার্বোহাইড্রেটের উপর কাজ হচ্ছে যে এটা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। কিভাবে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে? এর মেইন টার্গেট একটা হচ্ছে পেরিফেরাল ইউটিলাইজেশন অফ দ্য গ্লুকোজ, সেটাকে ডিক্রিজ করে দিবে। আরেকদিকে যেটা হচ্ছে সে গ্লুকোনিওজেনেসিস করবে। গ্লুকোনিওজেনেসিস করতে গিয়ে সে হচ্ছে প্রোটিন কার্বোহাইড্রেট না, ফ্যাটকে প্রেফার করবে, এবং ফ্যাট থেকে সে হচ্ছে গ্লুকোজ তৈরি করে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। একদিকে সেলটার ভিতরে গ্লুকোজ যুক্ত দিবে না, আরেকদিকে হচ্ছে নতুন গ্লুকোজ তৈরি করার পরিমাণ বাড়বে। এই করে সে ব্লাড গ্লুকোজ লেভেল করতে পারে। এবং এই দুটা কাজ করতে গিয়ে, অর্থাৎ ফ্যাট ভাঙতে গিয়ে এবং গ্লুকোজ তৈরি করতে গিয়ে, একদিকে সে ডায়াবেটোজেনিক ইফেক্ট করবে, আরেকদিকে হচ্ছে সে নিউরোজেনিক ইফেক্ট করবে। এখন যেটা আছে আমাদের, সেটা হচ্ছে মেইন ফাংশন, সেটা হচ্ছে গ্রোথ অফ দ্য বডি। গ্রোথ হরমোন কিভাবে বডি গ্রোথ করে? আমরা বললাম যে গ্রোথ অফ দ্য বডি দুই ধরনের হয়, একটা হচ্ছে বোনস, একটা হচ্ছে বোন গ্রোথ, আর একটা হচ্ছে টিস্যু গ্রোথ। ঠিক আছে, এবং এই যে গ্রোথটা, এই গ্রোথের জন্য গ্রোথ হরমোন যার সাহায্য নেয়, সেটা হচ্ছে আমরা যেটা একটু আগে বললাম, সেটা হচ্ছে সোমাটোমেডিন সি। অর্থাৎ গ্রোথ হরমোন সিক্রেশন হয়ে গ্রোথ হরমোনের একটা পার্ট লিভারে চলে যাবে, এবং লিভারের গিয়ে সে সোমাটোমেডিনস নামক হচ্ছে সাবস্টেন্স তৈরি করবে। সেই সোমাটোমেডিনস অনেক ধরনের হয়, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা, সেটা হচ্ছে সোমাটোমেডিন সি অর ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। যেহেতু এদের ফাংশনটা ইনসুলিনের মতো, সেজন্য বলা হয়েছে যে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 এর নাম। এই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরের সাহায্য নিয়ে হচ্ছে বোনস এবং টিস্যুতে হচ্ছে গ্রোথ হরমোন হচ্ছে গ্রোথ করাবে। আগে ভাবা হতো যে শুধুমাত্র এই যে গ্রোথের জন্য শুধুমাত্র গ্রোথ হরমোনই দায়ী, কিন্তু পরবর্তীতে অনেক পরীক্ষা করে বা অনেক কিছু করে জানা যায় যে উইদাউট হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 অর সোমাটোমেডিন সি এর সাহায্য ছাড়া, ঠিক আছে, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1, ঠিক আছে, এবং গ্রোথ হরমোন, শুধুমাত্র এই দুইটার মিলিত ফাংশনে গ্রোথ হওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে গ্রোথ হরমোন, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1, এই দুটো মিলিত প্রয়াসে আমাদের বডির গ্রোথ হয়। বলা হয়ে থাকে আফ্রিকার এক ধরনের প্রজাতি আছে, তাদের নাম হচ্ছে পিগমি প্রজাতি, এবং এই পিগমি প্রজাতির ব্লাড টেস্ট করে দেখা যায় যে তাদের হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 অর্থাৎ IGF-1 যেটা, অর্থাৎ সোমাটোমেডিন সি, সে সোমাটোমেডিন সি নেই। আর না থাকার জন্য আফ্রিকার এই পিগমি প্রজাতি সবাই হচ্ছে শর্ট স্ট্রাকচারের হয়, তারা সবাই হচ্ছে বেটে হয়। ওই প্রজাতির সবগুলো মানুষই হচ্ছে
মানুষগুলোই হচ্ছে শর্ট, অর্থাৎ বেটে, অর্থাৎ ডোয়ার্ফ। এবং এই ডোয়ার্ফিজমের কারণ হচ্ছে সে তাদের গ্রোথ হরমোন নর্মাল, তাদের গ্রোথ হরমোন সিক্রেশন নর্মাল, ফাংশন নর্মাল, বাট যেহেতু হচ্ছে কোনো কারণে তাদের এই পুরো প্রজাতিটিরই হচ্ছে এই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 নেই, তার মানে সম্ভবত লিভারে যে সোমাটোমেডিন সি তৈরি হচ্ছে সেটা তৈরি করার জন্য এনজাইম, সেই কোনো এনজাইমের ডেফিসিয়েন্সির কারণে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 তৈরি হতে পারছে না। আর যেহেতু ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 তৈরি হয় না, সেক্ষেত্রে আলটিমেটলি গ্রোথটা হতে পারে না বোনসে এবং টিস্যুতে, যে কারণে এরা হচ্ছে ডোয়ার্ফ থেকে যায়, অর্থাৎ শর্ট স্ট্রাকচার হয়। আলটিমেটলি হচ্ছে যে হাইটে বাড়া, বাল্কে বাড়া, সেটা তারা হতে পারে না। সেটার জন্য বিশেষ করে বোনসের গ্রোথের জন্য ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর খুবই জরুরি। তো পিগমি প্রজাতিদের এই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 অ্যাবসেন্ট থাকে। সো তাহলে কিভাবে কাজ করছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর? আমরা কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে আমরা জানি বোনসের মধ্যে 2 ধরনের গ্রোথ হয়, ঠিক আছে? এবং এই যে গ্রোথটা হচ্ছে, এই গ্রোথটা 2টা পার্টে হবে। প্রথম যেটা হবে সেটা হচ্ছে যে একটা বোনসে আমরা বলেছিলাম যতক্ষণ পর্যন্ত ফিউশন না হবে সেটা হচ্ছে কি হবে, ঠিক আছে? তাহলে এই বোনসটা যতক্ষণ পর্যন্ত ফিউশন না হবে ততক্ষণ পর্যন্ত লম্বায় বাড়বে, যখন ফিউশন হয়ে যাবে তখন হচ্ছে পাশে বাড়বে। এবং যতক্ষণ পর্যন্ত ফিউশন না হবে সে কিন্তু পাশেও বাড়বে, কিন্তু লম্বা বাড়াটাই হচ্ছে মেইন টার্গেট থাকে, তার সাথে সে পাশে তার থিকনেস বাড়াবে, ঠিক আছে? কিন্তু যখন ফিউশন হয়ে যাবে, ফ্যাসি ডায়াফিসিসের মধ্যে যখন ফিউশনটা হয়ে যাবে, এই ফিউশন হওয়ার পরে কিন্তু সেল শুধু হচ্ছে বোনস শুধু বাড়বে। কিভাবে বাড়তেছে? ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর এবং গ্রোথ হরমোন। যখন ইনসুলিন লাইক গ্রোথ হরমোন লিভার থেকে সিক্রেশন হয় ব্লাডে, যেটা গ্রোথ হরমোন লিভারে গিয়ে সোমাটোমেডিন সি অথবা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর তৈরি করলো, এই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর তখন হচ্ছে মাসল সেলে যাবে। মাসল সেলে গিয়ে এখানে গিয়ে সে হচ্ছে নতুন প্রোটিন, সেই যে আমরা বলেছিলাম অ্যামাইনো অ্যাসিড লেভেল বেশি, এইখানে অ্যামাইনো অ্যাসিড ঢুকবে এবং মাসেলে সে হচ্ছে নতুন প্রোটিন তৈরি করাবে। নতুন প্রোটিন তৈরি করার মাধ্যমে মাসেলের বাল্ক বাড়াবে, অর্থাৎ মাসেলের সাইজ বাড়বে, ঠিক আছে? তাহলে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর মাসেলে গিয়ে মাসেলের মধ্যে সে হচ্ছে নতুন প্রোটিন তৈরি করতেছে এবং নতুন প্রোটিন তৈরি করে মাধ্যমে সে হচ্ছে মাসেলের বাল্ক বাড়ায়। আর একটা জিনিস সেটা হচ্ছে বোনসের মধ্যে গিয়ে সে দুটো কাজ করবে। একটা হচ্ছে যে কার্টিলেজিনাস সেল, যেহেতু নতুন প্রোটিন তৈরি হয় তো কার্টিলেজিনাস সেলগুলোকে সে ডিপোজিটেড করে, ঠিক আছে, আপার পার্টে। ফলে কি হয়, শ্যাফটগুলো বড় হতে থাকে এবং আলটিমেটলি প্রথমে কি হয়, প্রথমে হচ্ছে কার্টিলেজিনাস সেল যেটা আছে সেগুলো হচ্ছে কন্ড্রোজেনিক সেল, সে সেলগুলো ডিপোজিটেড হয় এবং পরবর্তীতে কন্ড্রোজেনিক সেলগুলো যেন আমরা জানি যে বোনসে কনভার্ট হয়ে যাবে, অস্টিওজেনিক সেলে পরিণত হয়। সো প্রথমে হচ্ছে কন্ড্রোজেনিক সেল হবে, ডিপোজিশন হবে, নতুন কন্ড্রোজেনিক সেল তৈরি হচ্ছে এবং সেটা হচ্ছে পরবর্তীতে অস্টিওজেনিক কনভার্ট হচ্ছে, অর্থাৎ অস্টিওব্লাস্টিক যে অ্যাক্টিভিটি, সেই অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিকে স্টিমুলেটেড করবে। বোনসের যে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি, সেই অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিকে স্টিমুলেটেড করবে। তাহলে একদিকে সে মাসেলের উপর কাজ করবে, অর্থাৎ মাসেল বা টিস্যুর উপর কাজ করে নতুন প্রোটিন তৈরি করে, টিস্যুর যে প্রোটিন সেই প্রোটিন পরিমাণ বাড়িয়ে মাসেলের বাল্ক বাড়াবে অথবা বডির যে সাইজ সে সাইজ বাড়াচ্ছে। অপরদিকে বোনসের মধ্যে গিয়ে সে বোনসের যে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিকে হচ্ছে স্টিমুলেটেড করতেছে এবং স্টিমুলেটেড করার মাধ্যমে নতুন নতুন হচ্ছে অস্টিওজেনিক সেল এবং কন্ড্রোজেনিক সেল ডিপোজিটেড করতেছে এবং পরবর্তীতে এই যে কার্টিলেজ বৃদ্ধি পাচ্ছে এবং বোনসের যে হচ্ছে সেলগুলো জমা হচ্ছে নতুন প্রোটিন, এগুলো আলটিমেটলি বোনসে কনভার্ট হচ্ছে হয়ে বোনসটাকে লেন্থে বাড়াচ্ছে। তাহলে টোটাল হচ্ছে আমার যে হচ্ছে বডির যে গ্রোথ, ঠিক আছে, সেই টোটাল যে বডির যে গ্রোথ, সেই বডির গ্রোথটাকে সে বাড়িয়ে দিচ্ছে। তাহলে আমরা যেটা বললাম, প্রথমে আমরা বললাম মেটাবলিক ফাংশন, তারপরে যেটা বললাম সেটা হচ্ছে তার হচ্ছে জেনারেল গ্রোথ, যেটা হচ্ছে স্কেলিটাল গ্রোথ উপর, ঠিক আছে? তাহলে এইখানে যে বোনসের গ্রোথের জন্য তারপরে সে কী করবে, বোনসের গ্রোথের জন্য সে হচ্ছে কন্ড্রোইটিন সালফেট যেটা আছে সেটারই করাবে, কোলাজেন যে টিস্যু আছে সেগুলো করাবে। আলটিমেটলি হচ্ছে অস্টিওব্লাস্টিক যে অ্যাক্টিভিটি, কার্টিলেজিনাস যে অ্যাক্টিভিটি সেগুলোকে বাড়িয়ে দিবে। ফলে হচ্ছে এই যে হচ্ছে প্লেটগুলো আছে সেগুলোর থিকনেস বাড়াবে, এটার হাইটে বাড়াবে, আলটিমেটলি হচ্ছে বোনও গ্রোথ করাবে। আর হচ্ছে মাসেলের নিউ প্রোটিন তৈরি করার মাধ্যমে মাসেল বা টিস্যুর যে বাল্ক, সে বাল্ক বাড়িয়ে জেনারেল বডি গ্রোথ করাবে। আর কি কি ফাংশন আসতে পারে সেটা হচ্ছে বলা হয়ে থাকে যে হচ্ছে সোডিয়ামের যে এক্সক্রিশন, ঠিক আছে, সোডিয়াম পটাশিয়ামের এক্সক্রিশন কিডনি দিয়ে সেটাও বাড়াবে, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে যে
আয়নিক যে ট্রান্সপোর্ট, সে আয়নিক ট্রান্সপোর্ট করাতে পারে। আরেকটা হচ্ছে অ্যাবজর্পশন, ঠিক আছে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের যে অ্যাবজর্পশন, সেই অ্যাবজর্পশন বাড়াতে পারে। তবে এগুলি ইফেক্ট কোনো ইম্পর্টেন্ট না। যেটা বোনসের গ্রোথ হরমোনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেটাবলিক ফাংশন এবং গ্রোথ। বনি গ্রোথ স্কেলিটাল গ্রোথের উপর কিভাবে কাজ করে। তাহলে মোটের উপর হচ্ছে ফাংশন হচ্ছে এই পর্যন্ত। প্যাথোফিজিওলজি অফ দ্য গ্রোথ হরমোন আমাদের যেটা আছে, এটার একটু কথা বলে দিই। একটা অংশ পড়াবো, বাকি অংশ নেক্সট ক্লাস শনিবার দিন পড়াবো, কারণ অনেক বড়। তো প্যাথোফিজিওলজি কি হবে গ্রোথ হরমোনের সিক্রেশন যদি বেড়ে যায় বা কমে যায়। প্যাথোফিজিওলজি অফ গ্রোথ হরমোন, গ্রোথ হরমোনের সিক্রেশন যদি বেড়ে যায় তাহলে দুটো জিনিস হবে। এটা তার বয়সের উপর। আমরা যেহেতু কিছুক্ষণ আগে বললাম যে বোনসটা একটা বয়স পর্যন্ত লম্বায় বাড়বে, তারপরে কিন্তু লম্বায় বাড়ার জায়গা নেই, তখন কি হবে, বোনসের থিকনেস বাড়বে, বোনস হচ্ছে থিক হবে, মোটা হবে, ঠিক আছে। সেই উপর ভিত্তি করে হচ্ছে আমরা বলছি যে হাইপার ফাংশন অফ গ্রোথ হরমোন। হাইপার ফাংশন অফ গ্রোথ হরমোনের মধ্যে কি আছে, যদি আমার বডির যে ফিউশন, এই ফিউশন যে হচ্ছে তার আগে যদি হরমোন সিক্রেশন বেড়ে যায়, অর্থাৎ আমার ইয়ং এজে যদি কোনো কারণে গ্রোথ হরমোন সিক্রেশন বেড়ে যায়, সেক্ষেত্রে কি হবে, লম্বায় মানুষ বাড়বে। এবং এই কন্ডিশনটাকে আমরা বলি জাইগান্টিজম। জায়ান্ট থেকে শব্দটা আসছে জাইগান্টিজম। আর যদি ক্লোজার হয়ে যায় অর্থাৎ ওই প্রিফাইসাল প্লেট যদি ক্লোজ হয়ে যায়, তাহলে লম্বায় আর বাড়তে পারছি না, সেক্ষেত্রে বোনসটা পাশে বাড়বে, অ্যাক্রাল গ্রোথ হবে। অ্যাক্রাল মানে হচ্ছে পার্শ্বীয়, পাশে বাড়বে, বোনসটা লম্বায় বাড়বে না, পাশে বাড়বে, এই শব্দটা হচ্ছে অ্যাক্রাল। এবং অ্যাক্রাল বেড়ে যাবে, অ্যাক্রাল বেড়ে যায় তাহলে অ্যাক্রোমেগালি। অ্যাক্রাল পার্ট বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়া মানে মেগালি, এইখান থেকে এই শব্দটা আসছে অ্যাক্রোমেগালি। তাহলে অ্যাক্রোমেগালি। আমরা যেটা বললাম, গ্রোথ হরমোন যদি সিক্রেশন বেশি হয়, যদি আর্লি এজে হয় অর্থাৎ ইয়ং এজে হয়, যদি এপিফাইসিয়াল ক্লোজারের পূর্বে যদি হয়, সেক্ষেত্রে লম্বায় বাড়বে বেশি, পার্সন অনেক হাইটের হবে, এইটাকে আমরা বলছি জাইগেন্টিজম। আর যদি এপিফাইসিয়াল ক্লোজারের পরে সিক্রেশন কোনো কারণে বেড়ে যায়, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে পাশে বাড়বে, যেহেতু অ্যাক্রাল পার্ট বাড়বে, সেই জন্য এটার নাম হচ্ছে অ্যাক্রোমেগালি। তাহলে আগে হলে জাইগেন্টিজম, পরে যদি হয় সেটা হবে অ্যাক্রোমেগালি। ফিচার কি কি জাইগেন্টিজমের ফিচার, এগুলো হবে কেন, যদি টিউমার হয়। সাধারণত গ্রোথ হরমোনের যে অ্যাসিডোফিলিক সেল সোমাটোট্রপস, যদি সোমাটোট্রপসের টিউমার হয়, শুধু সোমাটোট্রপস সেলগুলোই হচ্ছে বেশি বাড়তেছে, অথবা অ্যাসিডোফিলিক সেলের হচ্ছে টিউমার হয়। অ্যাসিডোফিলিক সেলের টিউমার হলে কিন্তু প্রোল্যাক্টিনও ইনফ্লুয়েসড হবে, যেহেতু প্রোল্যাক্টিন সিক্রেশন করা, এটা খেয়াল রাখতে হবে। আর যদি শুধু সোমাটোট্রপসের উপর থাকে, তাহলে শুধুমাত্র গ্রোথ হরমোন সিক্রেশনে ইফেক্ট করবে। সো যদি টিউমার হয়, অর্থাৎ অ্যান্টেরিয়র পিটুইটারিতে যদি টিউমার হয়, এখানে আবার প্রশ্ন আছে, যদি পুরো অ্যান্টেরিয়র পিটুইটারিতে টিউমার হয়, ক্রোমোফিলিক সেলগুলো যদি পুরো অংশটা জুড়ে যদি ক্রোমোফিলিক সেলে যদি টিউমার হয়, সেক্ষেত্রে কিন্তু সবগুলো সিক্রেশনই বেড়ে যাচ্ছে, সেটা মাথায় রাখতে হবে। সো অ্যান্টেরিয়র পিটুইটারি টিউমার হতে পারে, অ্যাসিডোফিলিক সেল এরিয়াতে শুধু টিউমার হতে পারে, সেক্ষেত্রে সোমাটোট্রপস ল্যাক্টোট্রপস ইফেক্টিভ হবে, অথবা শুধু তো সোমাটোট্রপস যে সেলগুলো আছে সেখানে কিন্তু সেটার কিন্তু টিউমার হতে পারে। সো এই টিউমারের কারণে যখন গ্রোথ হরমোনের অ্যাকশন বেড়ে যাবে, সোমাটোট্রপসের অ্যাকশন বেড়ে যাবে, বেশি বেশি গ্রোথ হরমোন সিক্রেশন করা শুরু করবে, তখন এটা হবে হচ্ছে আর্লি এজে জাইগেন্টিজম, পরে হলে অ্যাক্রোমেগালি। ফিচার কি জাইগেন্টিজমের, আমরা প্রথমে বলে দিলাম, পার্সন অনেক লম্বা হবে। নর্মাল অনেক দেশে 7 ফুট কিন্তু নর্মাল, কিন্তু আমাদের দেশে কিন্তু 7 ফুট একটু হচ্ছে বেশি লম্বা, 7 থেকে 8 ফুট হয়ে যায়। 7 থেকে 8 ফুট হয়ে গেলে তখন হচ্ছে লম্বায়, হাইটে অনেক 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 লম্বা হয়ে যায়, 7 থেকে 8 ফুট বা তার চেয়েও বেশি। আমাদের দেশে অনেক আগে একজন ছিলেন পরিমল নামক লোক, যিনি হচ্ছে যার হাইট ছিল 8 ফুট 2 ইঞ্চি, 8 ফুট 2 ইঞ্চি যতটুকু আমার মনে পড়ে, আমি তখন ছোট ছিলাম, তখনকার ঘটনা। এবং ওই পরিমল
সে খুব গরিব মানুষ ছিল, একটা কুঁড়ে ঘরে থাকতো। এবং আমার টিভিতে দেখা রিপোর্ট যে সে যখন ঘুমাতো তার শুধুমাত্র মাথা আর বুকটা হচ্ছে ঘরের কুঁড়ে ঘরে থাকতো, পুরো পাটা হচ্ছে ঘরের বাইরে থাকতো। যেহেতু খুব গরিব ছিল তার পক্ষে বাড়ি বানানো সম্ভব ছিল না, ওভাবেই তাকে ঘুমাতে হতো। এবং আলটিমেটলি খুব, যেহেতু জাইগেন্টিজমের রোগীরা, যেহেতু টিউমার, যেহেতু গ্রোথ বাড়তে থাকে, তাদের যে ফিচারগুলো তৈরি হয় তাতে যেন বেঁচে থাকাটা খুব কষ্টকর হয়ে যায়। তার মধ্যে সে ছিল গরিব মানুষ। পরবর্তীতে অবশ্য ইংল্যান্ড তাকে নিয়ে যায় যে এটার উপর তাদের রিসার্চ করার জন্য, কিন্তু আনফর্চুনেটলি নিয়ে যাওয়ার কিছুদিন পরেই সে মারা যায়। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে হাইট অনেক বেশি হয়, 7 থেকে 8 ফুট বা তার বেশি হয়ে যায় হাইট, ঠিক আছে? সেটা হচ্ছে জাইগেন্টিজম। তার সাথে কি হবে, যেহেতু হাইট অনেক বেশি হবে, এদিকে আমরা জানি কি তার ফাংশন বেড়ে যাচ্ছে, ব্লাড হচ্ছে গ্লুকোজ লেভেল বেড়ে প্রোডাকশন বেড়ে যাচ্ছে। তার মানে কি হবে, তার ডায়াবেটোজেনিক ইফেক্ট হবে, তার মানে তার ডায়াবেটিস ডেভেলপ করবে। কিটোজেনিক ইফেক্ট হবে, তাহলে কিটোসিস হওয়ার সম্ভাবনা থাকবে। সো এটা হচ্ছে জাইগেন্টিজমে যেটা হবে। অ্যাক্রোমেগালিতে কি হবে? অ্যাক্রোমেগালিতে আমরা বললাম যে লম্বায় যদি না বাড়ে তাহলে কি হবে, অ্যাক্রাল বাড়বে, অর্থাৎ পাশে বাড়বে। এবং এই যে অ্যাক্রালের বৃদ্ধি সেটা খুব মজাদার একটা বৃদ্ধি। তার যে পুরো বডিতে, জাইগান্টিজমে কিন্তু সেটা বোঝা যায় না, কিন্তু অ্যাক্রোমেগালিতে খুব সুন্দর করে বোঝা যায় যে তার ফেশিয়াল, যেহেতু ফেশিয়াল বোনসগুলোতে যেহেতু থিকনেস যেখানেই পারবে সে বাড়ার চেষ্টা করবে, সেই কারণে তার ফেশিয়াল বোনসগুলোতে একটু চেঞ্জ আসবে, তার থিকনেস বাড়বে। থিকনেস বাড়ার জন্য তার একটা হচ্ছে ফেসে একটা লুক আসবে, যেটাকে আমরা বলি গরিলা ফেস। গরিলা যদি দেখে থাকো, গরিলাদের যে অবস্থাটা হয় চেহারাটায়, ঠিক ওই পার্সনটার চেহারা ঠিক গরিলাদের মতো হবে। কীরকম? এই যে সুপ্রা অরবিটাল যে রিজ, সেই রিজে যেহেতু এখানে হচ্ছে বোনস বেশি বেশি ডিপোজিটেড হয়, তাহলে সুপ্রা অরবিটাল রিজগুলো কি হবে, প্রমিনেন্ট হয়ে যাবে। এই জায়গাগুলো প্রমিনেন্ট, যতটুকু খেয়াল করো গরিলা চেহারা চিন্তা করো, এই জায়গাটা কিন্তু অনেক উঁচু থাকে। সো এই জায়গাটা সুপ্রা অরবিটাল রিজগুলো প্রমিনেন্ট থাকবে। তারপর কি হবে, এই যে মেলার যে জায়গাগুলো সেগুলো আরো বেশি প্রমিনেন্ট হয়ে যাবে। আমার যে এটা হচ্ছে যে জ, ঠিক আছে, প্রোট্রুশন অফ দ্য লোয়ার জো, এই জোটা আরো সামনের দিকে চলে আসবে। খেয়াল করো, গরিলাতে যেরকম থাকে একটু এই জায়গাটা ওদের বৃদ্ধি থাকে। সো প্রোট্রুশন অফ দ্য লোয়ার জো থাকবে। নাক যেটা আছে, যেটা আমরা বলেছিলাম টিস্যু অ্যাক্রাল পার্টে বাড়বে, সো এখানে যে সফট টিস্যু সেখানে কিন্তু গ্রোথ হচ্ছে, আর গ্রোথ হওয়ার জন্য নাকটা কি হবে, ব্রড হবে, ব্রড নোজ হবে, নাকটা অনেক বড় হয়ে যাবে, গরিলাদের যেমন থাকবে। লিপসের যে হচ্ছে টিস্যু, সফট টিস্যুগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে গ্রোথ বেশি হওয়ার কারণে লিপসগুলো ঠিক হয়ে যাবে। তাহলে কি হবে, একটা লোক যার হচ্ছে সুপ্রাঅরবিটাল লেজগুলো প্রমিনেন্ট, নাকটা এত বড়, ঠোঁটগুলো মোটা মোটা, লোয়ার জোটা প্রোট্রুডেন্ট, ম্যাক্সিলারি এই প্রমিনেন্টটা অনেক বেশি প্রমিনেন্ট, তাকালে অটোমেটিক বুঝে যাবে দিস ইজ অ্যান অ্যাক্রোমেগালি কেস, এবং যেটাকে আমরা বলতেছি গরিলা ফেস। আরেকটা কি হবে, যেহেতু সবখানে তার ডেভেলপমেন্ট পাশে হবে, তাহলে হাতগুলো কি হবে, বড় বড় হবে, লম্বা তো হতে পারছে না, তাহলে পাশে বাড়বে, চওড়া চওড়া, মনে হচ্ছে কোদালের মতো হাত, ঠিক আছে, বড় বড় হাত, পায়ের পাতা, হাতের পাতা সব হচ্ছে বড় বড় সাইজের হয়ে যাবে, ঠিক আছে। চেস্টগুলো কি হবে, চেস্টে পাশে বাড়বে, পাশে বাড়ার ফলে ব্যারেলের মতো চেস্ট হয়ে যাবে, এরকম গোল ব্যারেলের মতো একটা চেস্ট তৈরি হবে। যেহেতু লম্বা এরকম বাড়তে পারে, করতে পারে না, এইগুলো বডি ঝুঁকে যায়, এদের কাইফোসিস থাকে, অর্থাৎ ফরওয়ার্ড বেন্ডিং হয়ে থাকবে। এদের ডায়াবেটোজেনিক ইফেক্টও থাকবে, কিটোজেনিক ইফেক্ট থাকবে, ইনক্রিজ স্কিনের যে থিকনেস, সেই থিকনেসগুলো অনেক বেশি থিক হয়ে যাবে, ঠিক আছে। সবচেয়ে বড় যে ইফেক্টটা হবে সেটা হচ্ছে চোখে। এটা তোমাদের ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে। আমরা দেখেছি যে গ্রোথ হরমোন যেটা, যে পিটুইটারি গ্ল্যান্ড, সেই পিটুইটারি গ্ল্যান্ড আমরা বলেছিলাম সিলা টার্সিকার উপরে থাকে, সিলা টার্সিকার উপর গ্রোথ হরমোন থাকে, এবং তার উপরেই থাকে হচ্ছে অপটিক ক্যাজমা, তার উপরেই থাকে হচ্ছে অপটিক ক্যাজমা। সো যখন পিটুইটারির কোনো গ্রোথ হয়, সে কিন্তু গিয়ে পিটুইটারির গ্রোথ যখন হবে তখন এই যে অপটিক ক্যাজমা যেখানে ক্রসিং হচ্ছে, সে ক্রসিংয়ের উপরে কিন্তু প্রেশার দিবে। আমরা সবাই জানি, একটু যদি জানি না তোমরা কতটুকু করবে, স্পেশাল সেন্স যদি তোমাদের পড়া থাকে বা নাও পড়া থাকে, আমাদের যে নর্মালি যে চোখ, এই যে ভিজুয়াল ফিল্ড আমরা যে দেখে, দুইটা পার্ট থাকে, একটা নেজাল পার্ট আর একটা হচ্ছে টেম্পোরাল পার্ট, এবং এই দুটো দিয়ে আমরা কিন্তু উল্টো দেখি, টেম্পোরাল দিয়ে নেজাল পার্ট দেখি, নেজাল দিয়ে টেম্পোরাল দেখি। সো দুটো চোখ থেকে অপটিক্যাল নার্ভ যেটা আসে,
মনে করে এই চোখ এখান থেকে অপটিক্যাল নার্ভ আসতেছে, ঠিক আছে, অপটিক নার্ভ আসতেছে এবং এটা দুইটা পার্ট থাকতেছে, নেজাল পার্ট আর টেম্পোরাল পার্ট। এবং মজার ব্যাপার হচ্ছে নেজাল পার্টটা ক্রস করে, টেম্পোরাল পার্টটা কিন্তু ক্রস করে না। নেজাল পার্টটা ক্রস করে, টেম্পোরাল পার্টটা ক্রস করে না। এটা হচ্ছে অপটিক ক্যাজমাটা, যেখানে নেজাল পার্ট দুইটা ক্রস করে যাচ্ছে এবং এইখানে টিউমারটা থাকে, যে টিউমারটা এই জায়গাটাকে প্রেশার দিয়ে এই যে অপটিক ক্যাজমা এটাকে ডিস্ট্রয় করে দেয়। ফলে এখানকার যে নেজাল পার্ট যেটা হচ্ছে ক্রস করে অপোজিট দিকে যাচ্ছে সেইখানের ফাইবারগুলো কিন্তু নষ্ট থাকে। তার ফলে কি হয়, আমাদের যে অপটিকে যে ট্র্যাক তৈরি হয় ক্রসিংয়ের পরে, এটা কিন্তু যদি রাইট সাইড হয়, রাইট হয়, ঠিক আছে, এটা লেফট হয়, রাইটে রাইট হোক, এটা লেফট, ঠিক আছে, তাহলে এটা কিন্তু লেফটের টেম্পোরাল থাকে আর রাইটের নেজাল থাকে। আর এটাই থাকে হচ্ছে ক্রসিং হয়ে আসছে, ঠিক আছে, লেফটের টেম্পোরাল, রাইটের নেজাল, ঠিক আছে, রাইটের নেজাল। তাহলে নেজাল দিয়ে আমরা টেম্পোরাল দেখি, টেম্পোরাল দিয়ে নেজাল দেখি। তাহলে এই যে অপটিক ক্যাজমা যেটা ক্রস করছিল এটা কিন্তু দুই পাশের টেম্পোরাল পার্টের ফাইবার নিয়ে যাচ্ছিল। যেহেতু নেজাল পার্ট ক্রস করছিল, নেজাল দিয়ে টেম্পোরাল দেখি, অর্থাৎ এটা দিয়ে এই পাশের অংশ, অর্ধেক অংশ টেম্পোরাল পার্ট দেখতেছি, নেজাল পার্টের এটা দিয়ে, আর এটা দিয়ে এই পাশের অংশ, ঠিক আছে। যেহেতু এটা ক্রস করছে এবং এটা ডিস্ট্রাকশন হচ্ছে দুই পাশেরই, আমার যে টেম্পোরাল যে ফিল্ড আছে, টেম্পোরাল ভিজুয়াল ফিল্ড, অর্থাৎ আমরা বললাম অর্ধেক যদি ভাগ করি নেজাল পার্ট, টেম্পোরাল পার্ট, এই টেম্পোরাল দিয়ে নেজাল পার্ট দেখছি, নেজাল দিয়ে টেম্পোরাল দেখছি। যেহেতু নেজাল দুটো গিয়ে ক্রস করছে অপটিক ক্যাজমায়, টিউমারটা গিয়ে ওটাতেই চাপ দিয়ে ওটাকে ডিস্ট্রয় করছে, তাহলে দুই পাশে নেজাল পার্ট চলে যাচ্ছে, আর দুই পাশে নেজাল দিয়ে আমরা দুপাশে টেম্পোরাল পার্ট দেখব, অর্থাৎ তার ভিজুয়াল ফিল্ড কমে আসবে। সে ভিজুয়াল ফিল্ড তখন সে পার্সন হচ্ছে পাশে দেখতে পাবে না, তার ফিল্ড কমে আসবে এবং সে শুধু তার নেজাল পার্টে যতটুকু আছে সে ততটুকুই দেখতে পারবে, এবং এই কন্ডিশনটাকে বলা হয় বাইটেম্পোরাল হেমিঅ্যানোপিয়া। বাইটেম্পোরাল হেমিঅ্যানোপিয়া, বাইটেম্পোরাল হেমিঅ্যানোপিয়া কিন্তু অ্যাক্রোমেগালির একটা ফিচার। বাইটেম্পোরাল হেমিঅ্যানোপিয়া, হেমি মানে অর্ধেক, ঠিক আছে, অ্যানোপিয়া মানে দেখতে পাচ্ছে না, বাই টেম্পোরাল অর্থাৎ দুই দিকের টেম্পোরাল, অর্থাৎ দুই পাশেরই টেম্পোরাল অর্ধেক করে তার ভিজুয়াল ফিল্ড লস হয়ে গেছে, সেজন্য এটার নাম হচ্ছে বাই টেম্পোরাল হেমিঅ্যানোপিয়া। তাহলে হাইপার ফাংশন অফ দ্য গ্রোথ হরমোনে আমরা বললাম যে হাইপার ফাংশন অফ দ্য গ্রোথ হরমোন দুই ধরনের হতে পারে। অ্যাডোলেসেন্সে যদি গ্রোথ হরমোন ইপিফাইসিয়াল ক্লোজারের আগে হয় তাহলে আমরা পাবো জাইগান্টিজম। জাইগান্টিজমে হবে কি, পার্সন অনেক লম্বা হবে, 7-8 ফুট বা তার চেয়েও বেশি লম্বা হতে পারে, তাদের ডায়াবেটিস থাকবে, তাদের হচ্ছে কিটোজেনিক ইফেক্ট থাকতে পারে। তারপরে যেটা বললাম যে হাইপার ফাংশন যদি ক্লোজারের পরে হয় তখন যেহেতু লম্বায় বাড়তে পারছে না, পাশে বাড়বে, অর্থাৎ অ্যাক্রাল গ্রোথ হবে, সেই জন্য সেটা তৈরি হবে অ্যাক্রোমেগালি। এবং অ্যাক্রোমেগালি পার্সনগুলো যেটা হবে ফিচার সেটা হচ্ছে গরিলা ফেজ হয়। গরিলা ফেজে কি হয়, গরিলা ফেজে প্রোট্রুশন অফ দ্য সুপ্রাঅরবিটাল রিজ থাকবে, প্রমিনেন্ট অফ দ্য ম্যাক্সিলারি যে বোন আছে সেটা হবে, আমার যে ব্রড নোজ হবে, লোয়ার জ হচ্ছে সামনের দিকে যাবে, লিপসগুলো হচ্ছে কি হবে, ঠিক হবে, ব্রড হবে, ঠিক লিপস হবে। আর কি হবে, টাংটা খুব ঠিক হবে, ঠিক আছে। আর কি হবে, ভিসেরোমেগালি হবে, এবং এটা জাইগান্টিজমেও হবে ভিসেরোমেগালি, যেহেতু তার অনুপাতে যেহেতু গ্রোথ বাড়াচ্ছে, যেহেতু টিস্যুর গ্রোথ বাড়ছে, সেহেতু সব ভিসেরাই কিন্তু বড় হয়ে যাবে, সো ভিসেরোমেগালি হবে। তারপরে কি হবে, হ্যান্ড অ্যান্ড ফিট, স্পেড লাইক হ্যান্ড অ্যান্ড ফিট, বড় বড় হচ্ছে থাবা, সেই গরিলার মতোই থাবা কিন্তু তো হবে, তার পায়ের পা এবং হাতের যে সোল ফিট সব কিন্তু বড় হয়ে যাবে, সোল অ্যান্ড ফিটগুলো। কাইফোসিস থাকবে, ফরওয়ার্ড বেন্ডিং থাকবে, ভিসেরোমেগালি তো বললাম, ডায়াবেটিস থাকবে, হাইপারটেনশন থাকবে, এবং হচ্ছে সবচেয়ে বড় সেটা হচ্ছে তার ভিজুয়াল ফিল্ড কমে যাবে, দুপাশের টেম্পোরাল যে ফিল্ড আছে সেটা দেখতে পারবে না, যেটাকে আমরা বলতেছি বাইটেম্পোরাল হেমিঅ্যানোপিয়া। তো মোটামুটি হাইপোফাইসিয়াল পিটুইটারি হরমোনের যে প্রথম লেকচার সেটা এ পর্যন্তই। আমরা আগামী দিন গ্রোথ হরমোনের যে ডোয়ার্ফিজম নিয়ে একটু কথা বলবো। ডোয়ার্ফিজম নিয়ে কিছু জিনিস বলতে হবে, সেই জন্য আমি আজকে পড়ালাম না, একটু সময় নিব। ডোয়ার্ফিজমের অনেকগুলো কারণ পড়াতে হবে, শুধু পিটুইটারি নিয়ে না। সেই কারণেই হচ্ছে নেক্সট ক্লাসে আমরা নেক্সট লেকচারে সেটা নিয়ে কথা বলবো। সো আজকের ক্লাস এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।